আসসালামু আলাইকুম। রিসার্চ হেল্প বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে আমাদের ব্যাচের লেকচার নাম্বার 4। আজকের লেকচারে আমরা গবেষণার জন্য অত্যন্ত সহজ এবং একটা দরকারি সফটওয়্যার, যে সফটওয়্যারের নাম হলো জোটেরো। আজকে আমরা এই সফটওয়্যারটা নিয়ে কথা বলবো এবং এই সফটওয়্যারটার ফিচারগুলো কি, কিভাবে ব্যবহার করব, প্র্যাকটিক্যালি কিভাবে ব্যবহার করব, সেটাও আজকে ক্লাসের মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে। তো সফটওয়্যার ক্লাসে নর্মালি আমরা কোনো লেকচার শিট দেই না, কিন্তু তবুও আশা করি এই ছোট এই শিটটা আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, আবার লেকচারের সাথে থাকবে, এইটা আপনাদেরকে বেনিফিটেড করবে। তো আমাদের প্রথম কাজ হলো এই সফটওয়্যারটাকে ডাউনলোড এবং ইনস্টল করা। তো তার আগে বলি যে রেফারেন্সিং এর অনেকগুলো সফটওয়্যার আছে। জোটেরো, মেন্ডিলে, এন নোট, আপনারা যে কোনো সফটওয়্যার ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। অর্থাৎ আপনারা তো এটা জানেন যে আমরা যদি হিসাব করি, যেই কোম্পানির ক্যালকুলেটর দিয়ে হিসাব করি না কেন, হিসাবটা কিন্তু সেমই আসবে। ঠিক তেমনই আপনি রেফারেন্সিং জোটেরো দিয়ে করেন, মেন্ডেলে দিয়ে করেন, আর এন নোট দিয়ে করেন, আউটপুট সেম আসবে। তাহলে কেন আমরা জোটেরো শিখাচ্ছি? এর কারণ হচ্ছে, যেমন এন নোট হচ্ছে একটা পেইড সফটওয়্যার, এখানে কিন্তু সবাই টাকা দিয়ে কিনতে পারবেন না, এটা একটা ইস্যু। আবার মেন্ডেলে হচ্ছে একটা ফ্রি সফটওয়্যার, কিন্তু মেন্ডেলে ইউজ করতে হলে এমএস ওয়ার্ডের অফিসিয়াল ভার্সন ইউজ করা লাগে। এখন এখানে আপনারা কয়জন আছেন যারা অফিসিয়াল ভার্সন ইউজ করেন? অফিসিয়াল ভার্সন কিন্তু সবাই ইউজ করেন না। মেন্ডেলের অনেক ফাংশনই কিন্তু ব্যবহার করা যায় না অফিসিয়াল ভার্সন না থাকার কারণে। তো জোটেরোটাই আমাদের জন্য সবচেয়ে ইজিয়েস্ট অপশন, যেটা কোনো ঝামেলা নাই। আর সবচেয়ে বড় কথা হলো, আমি নিজে জোটেরো মেন্ডেলে দুটো সফটওয়্যার আমি দীর্ঘদিন ইউজ করেছি। আমার কাছে মনে হচ্ছে জোটেরোর ধারে কাছেও নাই মেন্ডেলে, মানে জোটেরোটা এতটাই ইউজার ফ্রেন্ডলি এবং বলতে গেলে কখনোই এটা সমস্যা দেখা দেয় না, মানে অলমোস্ট সবসময় আমরা এটাকে স্মুথ হিসাবে পেয়েছি। এই জন্য আমরা আজকে জোটেরো শিখবো। ফ্রি সফটওয়্যার, ইজি সফটওয়্যার, এবং রেফারেন্সিং এর মতো জটিল কাজগুলোকে খুবই ইজিলি আপনি করতে পারবেন। ঠিক আছে, এবং এটার ইউজার ফ্রেন্ডলিও বলতে পারি, মানে যে কোনো কেউ ইউজ করতে পারবেন, দেখাই দিলেই পারবেন। ঠিক আছে, ওকে। প্রথম কাজ হলো যেটা বললাম, জোটেরো নামক সফটওয়্যারটা ডাউনলোড করা এবং ইনস্টল করা। ডাউনলোড ইনস্টল কিভাবে করবেন এটা খুব ইজি, আমি দেখাই না দিলেও পারবেন। আপনারা জাস্ট হচ্ছে জোটেরো ডাউনলোড লিখে গুগলে সার্চ করবেন। ঠিক আছে, যে জোটেরো ডাউনলোড লিখে গুগলে সার্চ করবেন। প্রথম কাজ হলো জোটেরো ওয়েবসাইটে অ্যাকাউন্ট করা, সফটওয়্যারটা ডাউনলোড করা এবং ইনস্টল করা। এই যে আমি জোটেরো ওয়েবসাইটে ঢুকলাম, দেখেন জোটেরো ওয়েবসাইটে ঢুকলাম। তো এখানেই দেখবেন লেখা আছে লগ ইন, লগ ইন লেখা আছে, অথবা রেজিস্টার। আমি যদি লগ ইনে ক্লিক করি আমাকে বলবে আইডি পাসওয়ার্ড দিতে। আর আইডি পাসওয়ার্ড তো আমি জানি না, আমি এখন অ্যাকাউন্ট খুলিই নাই, তাহলে লেখা আছে কি রেজিস্টার ফর এ ফ্রি অ্যাকাউন্ট। এই রেজিস্টার ফর এ ফ্রি অ্যাকাউন্টে ক্লিক করলাম। এরপর প্রথমে ইউজার নেম দেবেন। ইউজার নেম দেওয়ার বেলায় ছোট হাতের একটা শব্দে আপনার নামটা লিখবেন, এরপর একটা আন্ডার স্কোর দেবেন, আন্ডার স্কোর দিয়ে একটা সংখ্যা দেবেন, ধরেন আমি দিলাম মোর্শেদ 56, যেন আপনার ইউজার নেমটা যেন ইউনিক হয় জন্য। তাহলে আমরা প্রথমে জোটোর ওয়েবসাইটে ঢুকে রেজিস্টারে ক্লিক করে এই যে একটা ইউজার নেম দিয়ে, এরপর আমার নিজের মেইল এবং কোনো একটা পাসওয়ার্ড দিয়ে এরপর আপনি অ্যাকাউন্ট খুলবেন। এটা হচ্ছে 1 নাম্বার কাজ। অ্যাকাউন্ট না খুললেও জোটোরো ব্যবহার করা যাবে, খুললে সুবিধা হলো অন্যদের সাথে কোলাবোরেশন করা যাবে। আর কখনো আপনার ফাইলগুলা যদি হারাই যায়, আপনি ফাইলগুলা খুঁজে পাবেন। ঠিক আছে, ওকে। এবার আমাদের যে সফটওয়্যারটা ডাউনলোড করবেন, এখানে দুইটা জিনিস আছে, যারা ক্রোম ব্যবহার করেন দেখবেন যে জোটেরো 7 ফর উইন্ডোজ, জোটেরো কানেক্টর। এখানে যে ডাউনলোড 64 বিট, এখানে ক্লিক করবেন। আমাদের বেশিরভাগ ল্যাপটপই 64 বিট, এখানে ক্লিক করবেন। আর যারা অন্য ভার্সনের ল্যাপটপ ইউজ করেন, যেমন ম্যাক ইউজার, 32 বিট ইউজার, লিনাক্স ইউজার, আপনারাও এখান থেকে কিন্তু এটা পাবেন। ঠিক আছে, যারা অ্যান্ড্রয়েড ইউজ করেন, সরি আইওএস ইউজ করেন, আপনারা চাইলে মোবাইলেও ডাউনলোড করতে পারবেন, তবে এটা মোবাইল ফ্রেন্ডলি না। এই ল্যাপটপ, এই সফটওয়্যারটা সবসময় আপনারা ডেস্কটপে বা ল্যাপটপে ওগুলাতে ব্যবহার করবেন। ঠিক আছে, আচ্ছা। আর এখানে লেখা আছে জোটেরো কানেক্টর, মানে জোটেরো ক্রোম কানেক্টর। এটা হলো এমন একটা জিনিস যেটা আমাদের জোটোরোর কাজে হেল্প করবে। এটা না হলেও চলে, কিন্তু এটা জোটোরোর কাজে অনেকভাবে হেল্প করবে। এজন্য আপনারা ইনস্টল ক্রোম কানেক্টরে ক্লিক করবেন। ইনস্টল ক্রোম কানেক্টরে ক্লিক করলে আপনাদের এখানে দেখেন লেখা আছে অ্যাড টু ক্রোম। অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন, এই যে অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন। অ্যাড টু ক্রোমে ক্লিক করলে লেখা আছে অ্যাড এক্সটেনশন, অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন। এই অ্যাড এক্সটেনশনে ক্লিক করলেই আপনার ব্রাউজারের সাথে একটা কানেক্টর ইউজ হয়ে, মানে কানেক্টর কানেকশন হয়ে যাবে। ঠিক আছে, এই যে এখানে আমি দেখছেন, এই যে কানেক্টর কানেক্ট হয়ে যাবে। এই দেখেন এখানে দেখাচ্ছে যে এই যে জোটোরো কানেক্টরটা এখানে দেখাচ্ছে, জোটোরো কানেক্টরের চিহ্ন। আর যাদের এখানে দেখাবে না, অনেকের ক্ষেত্রে দেখবেন যে কানেক্টরটা এখানে দেখায় না, তারা এখানে এই যে এই চিহ্নটাতে ক্লিক করে এই জোটোরো কানেক্টরটাকে ভিজিবল করে দিবেন, পিন করে দিবেন। এই পিন করলে এখানে তারপর দেখাবে। যদি কারো না দেখায় তাহলে এরকম পিন করে দেবেন। ঠিক আছে, তবুও না দেখালে আপনার পিসি এর, মানে আপনার যে
ক্রোমের এক্সটেনশন অপশনে গিয়ে, ম্যানেজ এক্সটেনশনে গিয়ে, আপনার ম্যানেজ এক্সটেনশনে গিয়ে এরপর দেখবেন এখান থেকে এটা অফ হয়ে আছে কিনা আপনি অন করে দেবেন। এই যে জোটেরো কানেক্টরটা দেখেন কিন্তু অন হয়ে আছে, যদি এটা অফ থাকে অন করে দেবেন। ঠিক আছে, আমি জাস্ট মানে বিকল্পটা বললাম, যদি না হয় আশা করি ইজিলি হয়ে যাবে, আর এত ঝামেলা করা লাগবে না। তাহলে আমরা যেটা বললাম, জোটেরো প্রথমে ডাউনলোড আর ইনস্টল করবেন, প্রায় 85 MB এর একটা সফটওয়্যার, খুবই লাইট। আর এখান থেকে ক্রোম কানেক্টরটা ব্রাউজারের সাথে লাগাই দেবেন। এখন অনেকে বলতে পারেন ভাই আমি তো মজিলা ইউজ করি, তাহলে এখানে দেখেন নিচে লেখা আছে যে মজিলা কানেক্টরও আছে, কিন্তু মজিলা কানেক্টর, তারপর সাফারি কানেক্টর, ইটস কানেক্টর, এগুলাও আছে। এগুলো আপনি ব্রাউজারের সাথে লাগাই দেবেন। এটা আপনাকে মানে নিজস্ব বাড়তি কাজে হেল্প করবে আর কি, আর কিছু না। তাহলে তিনটা কাজ আপনারা করবেন, যে তিনটা কাজ আমি অলরেডি শিটেও দিয়ে রাখছি। অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ব্রাউজার কানেক্টর অ্যাড করবেন, আর সফটওয়্যারটা ডাউনলোড এবং ইনস্টল করবেন। এই তিনটা কাজ করা খুবই ইজি। এখানে একেবারে খুব দুর্বল কেউ থাকলেও পারবেন। যেহেতু এটা কোম্পানি আমাদেরকে ফ্রিতে দিচ্ছে, এটা ইনস্টল করতে আলাদা কোনো কায়দা কৌশল কিছু করা লাগবে না, যে আলাদা করে থাকে না বিভিন্ন কায়দা কৌশল করা লাগে, ওই কায়দা কৌশলটা আসলে করা লাগবে না। ঠিক আছে। তাহলে এই গেল আমাদের ক্লাসের ইনিশিয়াল ইন্ট্রো। এইবার আমরা মূল কাজে আসি, অর্থাৎ সফটওয়্যারের মেইন কাজে আসি। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা চ্যাট বক্সে জানাবেন। দু একজন জানালে হবে, সবাই জানানো লাগবে না। আচ্ছা, আমি বাড়তি অপশনগুলো কেটে দিই, নাহলে আমাদের পিসিটা খুব স্লো করবে নালে। আচ্ছা, আমি বাড়তি এগুলো কেটে দিচ্ছি। আচ্ছা, ওকে। তো এইবার আমাদের মূল কাজ। মূল কাজ মানে কি? প্রথম কাজ হলো সফটওয়্যারটাকে ওপেন করা। আমি এখন সফটওয়্যারটা ওপেন করব, দেখুন। এই যে জুটোরো নামক সফটওয়্যারটা আমার পিসিতে ইনস্টল হয়েছে। আমি এখন জুটোরোতে ক্লিক করলাম, আমি এটা ওপেন করলাম। ঠিক আছে, এই যে এটা আমি ওপেন করলাম। তো আমি যখন ওপেন করছি, আমার এখানে কিন্তু অনেকগুলা ফাইল দেখাচ্ছে, কারণ আমি অলরেডি এই সফটওয়্যারটা ইউজ করি দীর্ঘদিন ধরে। আমার প্রায় 1-150 ফোল্ডার এখানে দেখাচ্ছে। ঠিক আছে, 1-150-200 ফোল্ডার এখানে দেখাচ্ছে, আমার অনেকগুলা ফোল্ডার দেখাচ্ছে। কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনারা যখন ওপেন করবেন, দেখবেন যে এটা পুরাটাই খালি, এখানে কিছুই নেই, পুরাটাই খালি। ঠিক আছে। তো আপনাদের ক্ষেত্রে কি করবেন? আপনাদের ক্ষেত্রে প্রথম কাজ হলো ফোল্ডার তৈরি করা। প্রথম কাজ হলো যে আপনারা দেখবেন মাই লাইব্রেরি নামে একটা শব্দ আছে, মাই লাইব্রেরি, অথবা উপরে ফাইল নামে একটা শব্দ আছে, ফাইল। এই ফাইলে ক্লিক করলেই দেখবেন লেখা আছে নিউ কালেকশন। আবার বলছি, ফাইলে ক্লিক করলে দেখবেন লেখা আছে নিউ কালেকশন। অথবা মাই লাইব্রেরিতে রাইট ক্লিক করলে, মাই লাইব্রেরিতে যদি আপনি রাইট ক্লিক করেন দেখবেন লেখা আছে নিউ কালেকশন। এই নিউ কালেকশনে ক্লিক করবেন। নিউ কালেকশনে ক্লিক করার পরে এইবার আপনি যেই টপিকে কাজ করতে চান সেই টপিকে একটা ফোল্ডার তৈরি করবেন। আমি হয়তো কনজিউমার বিহেভিয়ার নিয়ে কাজ করতে চাই, তাহলে আমি এই যে কনজিউমার বিহেভিয়ার বা কনজিউমার নামে আমি একটা ফোল্ডার এখানে তৈরি করলাম। ফোল্ডার তৈরি করার সাথে সাথে আপনারা দেখবেন যে এটা ফাঁকা ফাঁকা দেখাচ্ছে। ঠিক আছে, যে ফাঁকা ফাঁকা দেখাচ্ছে। ফাঁকা ফাঁকা দেখা যাওয়ার তো কারণটা আপনারা বুঝতে পারতেছেন, আমরা এখন এই ফোল্ডারে কোনো কাজ করিনি, এই জন্য ফাঁকা ফাঁকা দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে খুবই সোজা। সফটওয়্যারটা ওপেন করে প্রথম কাজ হলো ফাইলে ক্লিক করে নিউ কালেকশন, অথবা অথবা মাই লাইব্রেরিতে রাইট ক্লিক করে নিউ কালেকশনে ক্লিক করবেন, তাহলেই আপনার একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে। তাহলে একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আমরা এই যে কনজিউমার নামে একটা ফোল্ডার তৈরি করলাম, বা কনজিউমার বিহেভিয়ার নিয়ে কাজ করবো, কনজিউমার বিহেভিয়ার নামে একটা ফোল্ডার তৈরি করলাম। ফোল্ডার তৈরি করা পর্যন্ত আপনারা পারবেন না, একটু চ্যাট বক্সে জানান তো, মানে ফোল্ডার তৈরি করা পর্যন্ত আপনারা পারবেন কিনা। একজন বলছে সফটওয়্যার ডাউনলোড করছে, অ্যাকাউন্ট খুলি নেই, পরে করা যাবে? হ্যাঁ, পরেও করা যাবে। ওকে, আশা করি এতটুকু তো পারবেন ফোল্ডার তৈরি করা, এতটুকু সবাই পারা উচিত, কারণ এখানে যারা ক্লাস করেন সবারই অন্তত এতটুকু ক্যাপাবিলিটি আছে। ওকে, এইবার আমরা ফার্দার কাজে যাই। তো আমি আগে জুটের ইনভায়রনমেন্ট একটু পরিচয় করিয়ে দিই আপনাদের সাথে। এখানে আপনারা মোটা দাগে তিনটা এনভায়রনমেন্ট দেখতে পাচ্ছেন, তিনটা। একটা হচ্ছে এই যে আমার মাউসটা যেখানে নাচতেছে, এটাকে বলা হচ্ছে ফাইল প্যানেল, বা সরি, এটাকে এটাকে বলে ফোল্ডার প্যানেল। মানে আমরা যতগুলা ফোল্ডারে কাজ করব, ফোল্ডার গুলা এদিকে থাকবে, এটাকে বলে ফোল্ডার প্যানেল। আর মাঝখানে যে প্যানেলটা, এটাকে বলে ফাইল প্যানেল, এটাকে বলে ফাইল প্যানেল। ঠিক আছে, এটাকে বলে ফাইল প্যানেল। যেমন দেখেন, এই যে আমরা আমার আরেকটা ফোল্ডার থেকে দেখাই, এই যে এখানে মাঝখানে ফাইলগুলো এখানে আছে, এটাকে বলে ফাইল প্যানেল। যে ফাইলগুলোর উপর আপনি কাজ করবেন সেই ফাইলগুলো এখানে দেখাবো। আর ডান দিকে যে প্যানেলটা, এটাকে বলে মেটা ডাটা প্যানেল। মেটা ডাটা প্যানেল মানে আমরা যে আর্টিকেল গুলা থেকে তথ্য নিচ্ছি সেই আর্টিকেল গুলার নাম ঠিকানা, মানে সেই আর্টিকেল গুলোর ডিটেইল অ্যাড্রেসটা এদিকে থাকবে। সেই আর্টিকেল গুলোর ডিটেইল অ্যাড্রেসটা এদিকে থাকবে, এটাকে বলে মেটা ডাটা প্যানেল। তাহলে এই তিনটা প্যানেল মিলেই মূলত জোটেরো এর মূল সফটওয়্যারটা। একদিকে ফোল্ডার, একদিকে ফাইল, আর একদিকে হচ্ছে ইনফো বা মেটা ডাটা। ঠিক আছে।
ওকে, এবার আমাদের প্রথম কাজ কি বিষয়টা বুঝেন। যারা সফটওয়্যার ইনস্টল করছেন এখনই ক্লাস চলাকালীন সময় প্র্যাকটিস করতে হবে, নট নেসেসারি পরে ভিডিও দেখেও পারবেন। আচ্ছা, এখন আমাদের কাজ হলো যে আমরা শুধু এই সফটওয়্যারটা না, দুনিয়ার যে কোনো সফটওয়্যারে কাজ করে ইনপুট প্রসেস আউটপুট এই নীতিতে। দুনিয়ার যে কোনো সফটওয়্যার ইনপুট প্রসেস আউটপুট এই নীতিতে কাজ করে। মানে আপনি সফটওয়্যার থেকে আউটপুট পেতে হলে তাকে আগে ওই জিনিসটা খাওয়াইতে হবে, ফিড করাতে হবে, ঠিক আছে? যেমন আমি হয়তো কনজিউমার ট্রাস্ট নিয়ে কাজ করতেছি, তাহলে কনজিউমার ট্রাস্ট নিয়ে আমি যেই টাইটেলে বা যেই টপিকে কাজ করতেছি, ওই টপিক রিলেটেড যত বই, যত আর্টিকেল, যত ডকুমেন্ট আমি আমার কালেকশন করতেছি মানে কাজে লাগানোর জন্য, আপনার প্রথম কাজ হবে জোটেরোতে সব ডকুমেন্টকে এন্ট্রি করা। আবার বলছি, আপনি যেই টাইটেলে কাজ করতেছেন সেই টাইটেল রিলেটেড যত আর্টিকেল আপনি ডাউনলোড করছেন বা পড়ছেন পড়তেছেন, সবগুলাকে আগে জোটেরোতে এন্ট্রি করতে হবে। কারণ জোটেরোতে যদি আপনি রেফারেন্স এন্ট্রি নাই করেন, সে আপনাকে আউটপুট কই থেকে দেবে? সে তো আউটপুট দিতে হলে তার একটা সোর্স লাগবে না? তো আমাদের প্রথম কাজ হলো সফটওয়্যারে এগুলাকে এন্ট্রি করা। আর এন্ট্রি আমরা চার ভাবে করতে পারি, চার ভাবে করতে পারি। এই দেখেন, আপনারা আমার আমার ওয়ার্ড ফাইলটাও দেখতে পারেন। ওয়ার্ড ফাইলটা তো ডিটেলস আছে। প্রথম কাজ হলো ফোল্ডার ক্রিয়েট করা, এরপর হচ্ছে যে রেফারেন্স গুলাকে জটিলতে নিয়ে আসা। এই জটিলতে নিয়ে আসার ক্ষেত্রে চারটা পন্থা আছে, চারটা পন্থা। এর মধ্যে একটা পন্থা হলো ওয়েবসাইটের মাধ্যমে, আরেকটা পন্থা হলো ডিওআই এর মাধ্যমে, আরেকটা হলো পিডিএফ এর মাধ্যমে, আর একটা ম্যানুয়ালি। মানেটা কি? মানেটা আমি দেখাচ্ছি, দেখেন। মানে আবার বলছি, আমাদের কাজ হলো আমরা যত ধরনের সোর্স থেকে তথ্য ব্যবহার করব বলে স্থির করেছি সেগুলাকে জটিলতে নিয়ে আসা। যেমন মনে করেন আমি এই যে স্ক্রিনে আপনারা এখন একটা রিসার্চ আর্টিকেলের নাম দেখতে পাবেন, যে কোনো একটা টপিকে, যে টপিকে হোক না কেন, স্ক্রিনে আপনারা একটা রিসার্চ আর্টিকেলের নাম দেখতে পাচ্ছেন। আমার কাছে মনে হলো যে হ্যাঁ, এই আর্টিকেলটা থেকে আমি আমার গবেষণায় তথ্য নেব। দেখুন, আমি জাস্ট এই যে আমার জোটোরো কানেক্টরটা, ওই যে আমরা শুরুতে অ্যাড করছি জোটোরো কানেক্টর, জোটোরো কানেক্টরে ক্লিক করলাম, জাস্ট ক্লিক করলাম, সাথে সাথে দেখেন এই যে এই আর্টিকেলটা, এই আর্টিকেলটা, এই যে দেখেন, এই আর্টিকেলের নাম, ঠিকানা, চোদ্দ গোষ্ঠী সব তথ্য এখানে চলে আসছে, তাই না? আপনারা কি স্ক্রিনে বিষয়টা দেখতে পাইছেন? যে আমি জাস্ট জোটেরো কানেক্টরে ক্লিক করছি এবং একটা আর্টিকেলের সব ইনফো কানেক্টরে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক এখানে চলে চলে আসছে। আমরা কি দেখতে পেয়েছি? হ্যাঁ, ঠিক আছে, ওকে, আপনারা রিয়েক্ট দিয়ে জানালো আমি বুঝবো। ওকে, তো এটা হলো জোটেরো কানেক্টরের কাজ, অর্থাৎ যে কোনো ওয়েব ব্রাউজার থেকে একটা রেফারেন্সকে সে টেনে নিয়ে আসে, যে কোনো ওয়েব ব্রাউজার থেকে একটা রেফারেন্সকে সে টেনে নিয়ে আসে। আমি চাইলে আরো আরো উদাহরণ আপনাদেরকে দিতে পারবো। ধরেন আমি দেখেন, যে কনজিউমার কনজিউমার বিহেভিয়ার স্প্রিঞ্জার, ধর আমি কথা কথা স্প্রিঞ্জারের একটা আর্টিকেল পড়তে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, স্প্রিঞ্জার আর্টিকেল, আমি একটা আর্টিকেল আনি তারপর বলছি। আচ্ছা, মনে করুন এই যে স্ক্রিনে আপনারা এখন একটা আর্টিকেল দেখতে পাবেন, এই জাস্ট একটু পরে দেখতে পাবেন। এই যে স্ক্রিনে আপনারা একটা আর্টিকেল দেখতে পাচ্ছেন, এই আর্টিকেলটা আমি আমার গবেষণায় ব্যবহার করতে চাই, বা আমার কাছে মনে হয়েছে এই আর্টিকেলটা আমার গবেষণায় ব্যবহার করা লাগবে। আমি যদি এই জোটেরো কানেক্টরটা দেখেন, এটা সাদা হয়ে আছে, এই জোটেরো কানেক্টরে আমি ক্লিক করা মাত্রই, দেখেন ক্লিক করা মাত্রই, এবার আমি যদি জোটেরো সফটওয়্যারটাতে যাই, দেখেন এই যে ইম্প্যাক্ট অফ কনজিউমার বিহেভিয়ার, দেখেন এই আর্টিকেলটা সব ইনফো এখানে চলে আসছে। তার মানে জোটেরো কানেক্টর অটোমেটিক এই আর্টিকেলের সব ডেটাকে এখানে নিয়ে আসছে, ঠিক আছে? তাহলে এই হলো জোটেরো কানেক্টরের কাজ। অর্থাৎ আমরা যদি ইনস্ট্যান্ট কোনো আর্টিকেলের মেটাডাটা নিতে চাই, তাহলে আমরা জোটেরো কানেক্টর ব্যবহার করব। এবং বুকস এবং রিসার্চ আর্টিকেলের ক্ষেত্রে জোটেরো কানেক্টর একশো একশো খুব ভালো কাজ করে, বুকস এবং রিসার্চ আর্টিকেলের ক্ষেত্রে। কিন্তু পত্রপত্রিকার নিউজের ক্ষেত্রে জোটেরো কানেক্টর সবসময় ভালোভাবে কাজ নাও করতে পারে। যদি ভালোভাবে কাজ না করে তাহলে আপনি আবার ঠিক করতে পারবেন, আমি দেখাচ্ছি। যেমন ধরুন এই যে ডেইলি স্টারের একটা নিউজ আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ডেইলি স্টারের কোনো একটা নিউজ। এখন আপনি যদি দেখেন এই যে জোটেরো কানেক্টরটা এখন নীল হয়ে আছে, সাদা না কিন্তু নীল হয়ে আছে। আর্টিকেলের ক্ষেত্রে সাদা 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 হয়ে থাকে, কিন্তু পত্রিকার রিপোর্টের ক্ষেত্রে সে নীল হয়ে থাকে। তা আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমি যখন যাই আমার জোটেরোতে, খেয়াল করুন, আমি যখন জোটেরো যাই দেখেন সে আমাকে এই যে, এখনো আসেনি সরি, এই যে জোটেরো কানেক্টর আমি ক্লিক করলাম, এই যে ক্লিক করলাম। ও আচ্ছা আচ্ছা, সরি সরি, আমাদের
একটা জায়গায় ভুল হয়েছে, সরি। সেটা হলো এই দুটো কানেক্টরে ক্লিক করার সাথে সাথে সে আমাদেরকে বলছে কোন ফোল্ডারে সেভ করতে চান। আমি আগের ব্যাচের ফোল্ডারটা দিয়ে দিয়েছি, যে আমরা এই যে কনজিউমার নামক ফোল্ডারে সেভ সেভ করতে চাই, হ্যাঁ। এই যে এবার আমি দুটো কানেক্টরে ক্লিক করলে দেখেন সাথে সাথে সে মানে প্রথমবার তাকে আর কি ফোল্ডারটা চিনিয়ে দেওয়া লাগবে আর কি প্রথমবার। এই যে আশা করি এবার চলে আসবে। একটু লেট হচ্ছে, আমি জানি না, এত দেরি হওয়ার কথা না, সে সাথে সাথে নিয়ে নেয়। আচ্ছা আমরা এর পেজটা একটু রিফ্রেশ দিই, হ্যাঁ। মেবি ওই পেজটা বারবার ইয়ে হচ্ছে তো, ডাইনামিক তো এই জন্য ইনফোটা নিতে একটু দেরি হচ্ছে আর কি। আচ্ছা আমরা পেজটাকে একটু রিফ্রেশ দিলাম, হ্যাঁ। আচ্ছা এখন খেয়াল করেন, এই যে আমি দুটো কানেক্টরে ক্লিক করলাম। কারণ দুটো কানেক্টরে ক্লিক করার সাথে সাথে আপনি দেখবেন আপনি যে আপনার সফটওয়্যারটা ওপেন আছে, এই সফটওয়্যার, এই যে সফটওয়্যারে আমি গেলাম। সফটওয়্যারে যাওয়ার সাথে সাথে দেখেন এই যে আইটেম টাইপ, ওয়েব পেজ, টাইটেল, অথর, ডেইলি স্টার, সাল, সাল নেওয়া আছে। এখন এই সালটা কিন্তু সে আবার একেবারে ডেট টেট সহ নিয়ে নিছে। তো আপনি যখনই দেখবেন কোথাও সে এরর করতেছে, দেখেন সালটা কিন্তু সে ভালোভাবে নিতে নিতে পারেনি। এই যে আমি জাস্ট এডিট করে বাকি অংশটুকু বাদ দিলাম, যে অংশটুকু সে ভালো করে নিতে পারে না, ঠিক আছে। এই যে এখন দেখুন, যদি কখনো দেখেন যে ওয়েব পেজ থেকে তথ্য নেওয়ার বেলায় সে হয়তো সালটা নিতে পারেনি, কথার কথা সে সালটা নিতে পারেনি, আপনি কিন্তু ম্যানুয়ালি সালটা কিন্তু আপনি এখানে বসাই দেবেন, ঠিক আছে। যদি কখনো নিতে না পারে, পারলে তো পারছেই। অনেক সময় ওয়েব পেজ থেকে আমরা নিলে এরকম টাইটেলটা আসে না। টাইটেলটা না আসলে আপনি ম্যানুয়ালি তখন টাইটেলটা লিখে দিলে হবে, ঠিক ঠিক আছে। আচ্ছা তো আমরা দেখালাম যে ওয়েব পেজ থেকে কিভাবে সরাসরি একটা রেফারেন্সকে টান দিয়ে নিয়ে আসা যায়, ঠিক আছে। এবং এটা কিন্তু খুব মজার, আপনারা কাজ কাজ করতে গেলেই বুঝবেন। আমি আরো আরো দেখাই, দেখেন ধরেন এই যে কোনো আরেকটা আর্টিকেল। আচ্ছা দেখেন স্ক্রিনে আপনারা এখন আরেকটা আর্টিকেল দেখতে পাবেন। কোনো কারণে হয়তো এই আর্টিকেলটা আমার গবেষণায় লাগবে। আমি জাস্ট এই যে ছোট কানেক্টরে সাদা এই চিহ্নটাতে ক্লিক করব। সাদা এই চিহ্নটাতে ক্লিক করার সাথে সাথে দেখেন এই যে সে কিন্তু আমাকে এই আর্টিকেলটা দেখেন, অনেক সময় সে আপনাকে মানে রোবট মনে করে ওই যে ক্যাপচা পূরণ করাতে পারে, এটা হলো স্বাভাবিক প্রক্রিয়া, এটা কোনো সমস্যা না। আচ্ছা তা দেখেন এই যে আমাদের এই আর্টিকেলটা কিন্তু এখানে চলে আসছে। তাহলে এই হলো আমাদের জোটেরো কানেক্টরের কাজ। জোটেরো কানেক্টরের কাজ হলো কি, সে অনলাইন থেকে যে কোনো রেফারেন্স আপনাকে টান দিয়ে নিয়ে এসে দেবে, ঠিক আছে, টান দিয়ে নিয়ে এসে দেবে। এটা হচ্ছে এই আর কাজ। এবং আরেকটা কাজ হলো, যদি যদি কোনো একটা আর্টিকেল জোটেরো সার্ভারে ফ্রিতে থাকে, মানে জোটেরোর যে সার্ভারটা, সেই সার্ভারে যে ফ্রি আর্টিকেল গুলো আছে, দেখেন আমরা একটু আগে যে একটা আর্টিকেল অ্যাড করছি কানেক্টরের মাধ্যমে, সে কিন্তু ওই আর্টিকেলের ইনফোর পাশাপাশি পিডিএফটাও নিয়ে আসছে, দেখেন। ইনফোর পাশাপাশি সে কিন্তু পিডিএফটাও নিয়ে আসছে। আপনারা দেখবেন যে অনেক আর্টিকেলে ইনফো অ্যাড করলে সে আপনাকে বোনাস হিসেবে পিডিএফটাও নিয়ে আসবে, যদি আপনার প্রয়োজন হয় আপনি পিডিএফটারও ব্যবহার করতে পারবেন। যাই হোক, আমরা যেটাতে ছিলাম, এগুলো জোটো কানেক্টরের মাধ্যমে যে কোনো রেফারেন্সকে এন্ট্রি করা যায়, আপাতত এতটুকু আপাতত আমাদের মনে রাখলেই চলবে। এই গেল এক নাম্বার পন্থা। দুই নাম্বার পন্থা হলো, আবারও বলছি, চারটা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতিতে আপনি আর্টিকেল অ্যাড করতে পারলে হবে। চারটা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতিতে আপনি আর্টিকেল অ্যাড করতে পারলে হবে। এই গেলে একটা পদ্ধতি জোটো কানেক্টরের মাধ্যমে। দুই নাম্বার পদ্ধতি হচ্ছে, দুই নাম্বার পদ্ধতি হচ্ছে ডিওআই এর মাধ্যমে। ডিওআই এর মাধ্যমে মানে কি, ধরেন আপনি একটা আর্টিকেল পড়তে গেছেন, আর্টিকেলটা আপনার ভালো লাগছে, আর্টিকেলটা আপনি আপনার গবেষণায় ব্যবহার করতে চান। তা আপনি করবেন কি, এই আর্টিকেলের ডিওআই 10 দিয়ে শুরু হয়, দেখেন এই 10 দিয়ে ডিওআই নাম্বারটা শুরু হয়। আপনি এই আর্টিকেলের ডিওআই নাম্বারটা কপি করবেন, ডিওআই, এই যে ডিওআই নাম্বারটা কপি করবেন। ডিওআই নাম্বারটা কপি করে, আর্টিকেলের ডিওআই নাম্বারটা কপি করে, খেয়াল করেন আপনি জাস্ট এখানে, এই যে আমি এখন সফটওয়্যারে ঢুকলাম, এই যে সফটওয়্যারে ঢুকলাম, ডিওআই নাম্বারটা কপি করে এখানে এই যে আইডেন্টিফায়ার একটা বাটন আছে লাইটের মতো, এই বাটনে গিয়ে ডিওআই নাম্বারটা পেস্ট করবেন। পেস্ট করে ইন্টার দিবেন। এই যে পেস্ট করে ইন্টার দেওয়ার সাথে সাথে দেখেন এই আর্টিকেলের সব ইনফো এখানে চলে আসছে, দেখেন এই আর্টিকেলের সব ইনফো এখানে চলে আসছে। আমরা কি দেখতে পাচ্ছি? আচ্ছা আমার এখানে হিউম্যান ভেরিফিকেশন চাচ্ছে, কিন্তু ভেরিফিকেশনটা আবার নিচ্ছে না। ক্লিক করে দিচ্ছি। আচ্ছা তো দেখেন এই যে আমাদের কিন্তু এই ইয়েটা চলে আসছে, ঠিক আছে। এই যে এখানে কিন্তু এই আর্টিকেলের সকল ইনফো কিন্তু চলে চলে আসছে, জাস্ট আমরা ডিওয়াই নাম্বার দিয়ে দিছি।
এভাবে যে কোনো আর্টিকেলের, আমি আরেকটা আর্টিকেলে দেখাই, যে কোনো আর্টিকেলের আপনি যদি আর্টিকেলটা কোনো কারণে ডাউনলোড করতে না পারেন, এটা কিন্তু রিসার্চ আর্টিকেলের ক্ষেত্রে হবে, কারণ রিসার্চ আর্টিকেলের ডিওআই নাম্বার থাকে। ডিওআই নাম্বার মানে আমাদের যেমন প্রত্যেকটা মানুষের একটা এনআইডি কার্ড আছে, ঠিক তেমনি প্রত্যেকটা আর্টিকেলেরই একটা ডিওআই নাম্বার থাকে। এমনকি ভুয়া জার্নাল গুলাও ডিওআই পায়, সেটা হচ্ছে, এটা হচ্ছে ভিন্ন ভিন্ন কথা। ভুয়া জার্নাল গুলো ডিওআই পায়, সেটা হচ্ছে ভিন্ন কথা। কিন্তু আমি বলতেছি যে এই যে ডিওআইটা ভালো ভালো করে কপি কপি করবেন, পুরোটা কপি না করলে কিন্তু হবে না। ঠিক আছে, যে কোনো আর্টিকেলের ডিওআই নাম্বারটা যদি আপনি দিয়ে দেন, দিয়ে দিলে যেমন আমাদের এনআইডি কার্ড যদি কোনোটা সার্ভারে কেউ দেয়, সাথে সাথে কিন্তু সকল ইনফো কিন্তু চলে চলে আসে। ঠিক আছে, ঠিক তেমনি ডিওআই এর ক্ষেত্রেও বিষয়টা তাই। সে হচ্ছে ডিওআই নাম্বার দিলেই মানে একদম, আচ্ছা আমি বুঝতেছি না বারবার কেন এই ক্যাপচাটা আসতেছে, তত পূর্ণ হচ্ছে না। হুম, আমি ঠিক করা ট্রাই করতেছি। আচ্ছা একটু দেখি আমি এটা ঠিক করা যায় কিনা, এটা বারবার ইস্যু করতেছে। আমি টিউটোরিয়ালটা একবার বন্ধ করে আবার ওপেন করি, তাহলে হয়তো ইস্যুটা সলভ হয়ে যাবে। একটু এক সেকেন্ড কেমন। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম, যে যদি কোনো একটা আর্টিকেলের ডিইউআই নাম্বারটাও আমরা দিয়ে দেই, কোনো একটা আর্টিকেলের যদি ডিইউআই নাম্বারটাও আমরা দিয়ে দেই, তাহলে সে ডিইউআই এর এগেনস্টে সে হচ্ছে আপনার ইনফোগুলা অটোমেটিক নিয়ে নেবে, ডিইউআই এর এগেনস্টে নেবে। অথবা আইএসবিএন নাম্বার, মানে বইয়ের ক্ষেত্রে যদি কোনো একটা বইয়ের আইএসবিএন নাম্বার দেই, সে কিন্তু নিয়ে নেবে। এই হলো আমাদের দ্বিতীয় পন্থা, মানে দ্বিতীয় যে ইটা, ঠিক আছে, দ্বিতীয় পন্থা। আমরা চাইলে কোনো একটা আর্টিকেলের ডিইউআই নাম্বার দিয়ে এটাকে নিয়ে আসতে পারবো। আচ্ছা, তৃতীয় যেটা, ওটাই মোস্ট ইম্পর্টেন্ট। তৃতীয়টা হলো পিডিএফ এর মাধ্যমে ইম্পোর্ট করা। দেখেন, আমরা কোনো একটা আর্টিকেল লিখতে গেলে অন্য যে আর্টিকেল গুলো থেকে আমরা তথ্য নেই, সেগুলোর পিডিএফ যদি আমাদের কাছে থাকে, পিডিএফ গুলাকে যদি আমরা জোটরতে এন্ট্রি করি, তাহলে সে রেফারেন্সটা নিয়ে নিতে পারবে। এই জন্য আপনারা যে 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 টপিকে কাজ করেন না কেন, অবশ্যই আগে একটা ফোল্ডার বানিয়ে রাখবেন, যে 40টা 50টা বা 60টা আর্টিকেল ডাউনলোড করছেন, সেগুলাকে জাস্ট টান দিয়ে জোটরতে নিয়ে আসবেন। অনেক কথা বলতে বলতে পারেন, ভাই আমি তো 40টা আর্টিকেল ডাউনলোড করছি, কিন্তু শেষ পর্যন্ত তো সবগুলো আর্টিকেল আমার কাছে নাও লাগতে পারে, তাহলে আমি সবগুলা জোটেরোতে এন্ট্রি করবো? তো যে করুন, আপনার যতগুলা ইচ্ছা ততগুলো আর্টিকেল জোটেরোতে এন্ট্রি করে ফেলুন, যেগুলো আপনি অলরেডি ফোল্ডার তৈরি করে রাখছেন। তো সেগুলাকে কিভাবে এন্ট্রি করবেন দেখাই দিচ্ছি। এখানে এই যে প্লাসের চিহ্ন, একটা চিহ্ন আছে প্লাস চিহ্নের মতো, লেখা আছে কি অ্যাড ফাইল, দেখেন। এই যে মাঝখানে যে প্লাস চিহ্নের মতো লেখা আছে অ্যাড ফাইল, অ্যাড ফাইলে ক্লিক করবেন। অ্যাড ফাইলে ক্লিক করলে আপনাকে আপনার পিসি এর ভেতরে নিয়ে যাবে। পিসি এর ভেতর মানে যেখানে আপনার ফোল্ডারটা আছে, আপনি হয়তো কনজিউমার বিহেভিয়ার নামে একটা ফোল্ডার তৈরি করে রাখছেন, সেই ফোল্ডারের আর্টিকেল গুলো আপনি টান দিয়ে দেখেন, সেই ফোল্ডারের আর্টিকেল গুলো আপনি টান দিয়ে এখানে দিয়ে দেবেন। দিয়ে দিলে ও হচ্ছে সবগুলা আর্টিকেলকে স্ক্যান করে সবগুলা আর্টিকেল থেকে তথ্যগুলা নিয়ে নেবে। তথ্যগুলা মানে রেফারেন্সিং করতে গেলে আমরা যেই যেই তথ্যগুলো আমাদের প্রয়োজন হয়, মানে মেটা ডাটা যেটাকে আমরা বলি, সে কিন্তু আর্টিকেল গুলা স্ক্যান করে মেটা ডাটাটা নিয়ে নেবে। ঠিক আছে, এবং এই কাজে সে অবশ্যই, যদি 50টা আর্টিকেল অ্যাড অ্যাড করেন, সর্বোচ্চ তার 2 মিনিট লাগবে এগুলাকে স্ক্যান করতে। এখন অনেকে বলবেন, ভাই আপনি অ্যাড করলে সব আর্টিকেল ভালো মতো অ্যাড হয়, কিন্তু আমরা অ্যাড করলে তো সব আর্টিকেল ভালো মতো অ্যাড হয় না, এটার কারণ কি? উত্তর হচ্ছে, দেখুন, আমরা যদি কোনো আর্টিকেলের পিডিএফ অ্যাড করি, জোটোরো ইজিলি নিয়ে নেয়। আমরা যদি কোনো বুকসের পিডিএফ অ্যাড করি, জোটোরো ইজিলি ইনফো নিয়ে নেয়। কিন্তু ধরুন আপনার কোনো একটা অ্যাসাইনমেন্ট বা কোনো একটা নর্মাল ডকুমেন্ট, সেটা যদি আপনি এখানে আপলোড করেন, জোটোরো কি অটোমেটিক বুঝবে যে এটার অথর কি, ডেট কি, টাইটেল কি, সোর্স কি? ওটা তো বুঝবে না। অনেক সময় অনেক ডকুমেন্টের ডেট থাকে না, আর আপনার ডকুমেন্টে যদি ডেট না থাকে, জোটোরো কি বুঝবে? জোটোরো কিন্তু বুঝবে না। ঠিক আছে, যেমন দেখেন, এই যে আমি এখন একটা ডকুমেন্ট, এই যে আমি এতক্ষণ যা ডকুমেন্ট অ্যাড করলাম, সবগুলা ডকুমেন্টের সব ইনফো কিন্তু জোটেরও অটোমেটিক নিয়ে নিছে। এখন আমি আরেকটা ডকুমেন্ট অ্যাড করি, দেখবেন এটার ইনফো জোটেরও নিতে পারবে না। যেমন আমি এই যে একটা ডকুমেন্ট, ধরেন একটা ডকুমেন্ট এখন অ্যাড করি, খেয়াল করেন, আপনাদের যে আজকে যে ক্লাসের লেকচার শিটটা বানাইছি, শিটটা যদি এখানে দেই, সে কি ইনফোটা নিতে পারবে? সে কিন্তু ইনফোটা নিতে পারবে না। কেন পারবে না? কারণ তাকে তো আসলে, যেমন আমার এই শিটে কোনো ডেট নেই, তাহলে সে কি নিতে নিতে পারবে? সে কিন্তু নিতে পারবে না। যেমন আমি এই যে, এখন দেখেন, এই যে আমি, খেয়াল করেন, আমি এই যে মাত্র একটা পিডিএফ অ্যাড দিলাম, মানে আজকের ক্লাসের যে লেকচার শিট, ডান দিকে সে টাইটেলটা নিতে নিতে পারছে, অথরের নামও মোর্শেদ আলম সে স্ক্যান করে নিয়ে নিছে, কিন্তু এখানে কি ডেটের ঘরে কিছু আছে? নাই।
ডেটের করে কিছু নাই মানে কি, আপনার ডকুমেন্টে ছিল না, সে নেবে কিভাবে? তার মানে আমরা যে কোনো আর্টিকেল অ্যাড দেওয়ার সময় যদি আমরা রিসার্চ আর্টিকেল যদি অ্যাড না দিই, তাহলে তো সে আসলে ডকুমেন্টকে চিনবে না। যদি কোনো ডকুমেন্ট যদি না না চিনি, তাহলে আপনি ডকুমেন্টটা অ্যাড দিয়ে যে তথ্যগুলা সে নিতে পারে নাই, এই তথ্যগুলো আপনি ম্যানুয়ালি বসাই দিলেই হয়ে যাবে। ঠিক আছে, বিশেষ করে অথর, ডেট, টাইটেল, এই তিনটা তথ্য দেখবেন। ওকে, এখন আপনারা অনেকে দেখা যায় আনভেরিফাইড ডকুমেন্ট এখানে দিয়ে দেন, জোটেরও কিন্তু আনভেরিফাইড ডকুমেন্ট চিনে না। তাহলে আমরা 3 নাম্বার ধাপে যেটা বললাম, যে আপনার সংগ্রহ যে পিডিএফ গুলো আছে, পিডিএফ গুলাকে এখানে অ্যাড দিবেন, দিলে জোটেরও তথ্যগুলা স্ক্যান করে নিয়ে নেবে। যদি কোনো কারণে জোটেরও স্ক্যান করে না নেয়, তাহলে বুঝবেন যে আপনার ডকুমেন্টে সমস্যা আছে। সমস্যা মানে, যেমন ধরুন আপনি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা ডেঙ্গুর রিপোর্ট আপনি এখানে আপলোড দিলেন। আপলোড দিলে কিন্তু জোটেরও বুঝবে না যে এটার অথর কে, ডেট কত, নাও বুঝতে পারে। যদি না বুঝে সেক্ষেত্রে কি করবেন? ওকে, আমরা 3টা পন্থা দেখালাম। 4 নাম্বার পন্থা হলো ম্যানুয়াল এন্ট্রি। এই ম্যানুয়াল এন্ট্রিটা ভালো করে বোঝা খুবই জরুরি। আবার বলছি, যে 4টা পদ্ধতি দেখাচ্ছি, যে কোনো একটা পদ্ধতিতে আউট মানে এন্ট্রি করলে হবে। ম্যানুয়াল এন্ট্রিটা হচ্ছে, যেমন ধরুন একটা অফলাইন বই, যেমন ধরুন আমার কাছে এই একটা বই আছে, ঠিক আছে, এই বইটা থেকে আমি একটা ইনফো, কিন্তু এই বইয়ের কোনো অনলাইন অস্তিত্ব নাই, এই বইটা আছেই মাত্র অফলাইনে। এখন যেহেতু আমি কাজটা সফটওয়্যার দিয়ে করবো, তাহলে তো জটিলতে রেফারেন্সটা এন্ট্রি করতে হবে। কিভাবে করব? প্রথম যে 3টা পদ্ধতি দেখাইছি, এগুলো তো অনলাইন ডকুমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য। একটা অফলাইন ডকুমেন্টের ক্ষেত্রে আপনাকে রেফারেন্সটাকে ম্যানুয়াল এন্ট্রি করতে হবে। অথবা আপনার কাছে কোনো একটা রিপোর্ট আছে, যে রিপোর্টটা জোটেরোতে আপনি আপলোড দিচ্ছেন, কিন্তু জোটেরো মেটা ডাটা স্ক্যান করতে পারতেছে না, সেক্ষেত্রে আপনি ওই ডকুমেন্টের রেফারেন্সটাকে ম্যানুয়াল এন্ট্রি করবেন। ম্যানুয়াল এন্ট্রি করবেন বা কোনো একটা বইয়ের ক্ষেত্রে একই। ওকে, তার মানে কি, যদি জোটেরো আগের 3টা পন্থায় কাজ না করে, তাহলে আপনাকে ম্যানুয়াল এন্ট্রি করতে হবে। ম্যানুয়াল এন্ট্রি মানে আপনি ডকুমেন্টটা অ্যাড করবেন না, শুধু মেটা ডাটা অ্যাড করবেন। ডকুমেন্ট অ্যাড করবেন না, শুধু মেটা ডাটা অ্যাড করবেন। যেমন ধরেন আব্দুর রহিম, তিনি ধরেন কনজিউমার বিহেভিয়ার অফ বাংলাদেশ এই নামে একটা আর্টিকেল লিখছে 2021 সালে। এটা জোটেরোতে অ্যাড করা যাচ্ছে না আগের 3টা পদ্ধতিতে। আপনি কি 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 করবেন? এই যে দেখেন এখানে লেখা আছে, যে প্লাস চিহ্ন লেখা আছে না, প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নতে যাবেন। প্লাস চিহ্নতে গিয়ে আপনি যেটা অ্যাড করবেন সেটা টাইপটা কি, সেটা কি বই না বুক সেকশন না ডকুমেন্ট না নিউজ পেপার আর্টিকেল না রিপোর্ট, সেটা টাইপ এখান থেকে ঠিক করে দেবেন। মানে যেইটা আপনি ম্যানুয়ালি অ্যাড করতে চান, সেটার টাইপটা আপনি এখান থেকে ঠিক করে দেবেন। ঠিক আছে, সেটার টাইপটা এখান থেকে ঠিক করে দেবেন। যেমন এই যে আমি দেখাচ্ছি এখানে এবিসিডি সিরিয়াল, এগুলা খুব ভালোভাবে আছে। তা আপনি যদি আর্টিকেল অ্যাড করতে চান, তাহলে এখানে আর্টিকেল ক্যাটাগরিতে দেবেন। প্রেজেন্টেশন অ্যাড করতে হলে প্রেজেন্টেশন, ম্যানোস্ক্রিপ্ট সবই এখানে আছে। ওকে, আমি একটা আর্টিকেল অ্যাড করতে চাই। ওকে, এবার বললো যে আপনাকে আর্টিকেলের টাইটেলটা দিতে। এখন ধরেন টাইটেলটা হলো কি, কনজিউমার বিহেভিয়ার অফ বাংলাদেশ। ঠিক আছে, কথা কথা এই নামে একটা আর্টিকেল, সেটা জোটেরও নিতে পারতেছে না। আমি অন ম্যানুয়ালি এন্ট্রি দিচ্ছি, কনজিউমার, কথার কথা এই নামে একটা আর্টিকেল। ঠিক আছে, কনজিউমার বিহেভিয়ার বিডি। আচ্ছা, অথরের নাম কি? অথরের নাম হচ্ছে আব্দুর রহিম। তো অথর নাম করলাম, লিখলাম আব্দুর রহিম, এই যে আব্দুর রহিম। ঠিক আছে, আপনি চাইলে ফুল নাম লিখলেও হবে। জোটেরও নিজের মতো করে রেফারেন্স করার সময় ছোট মানে লাস্ট নেম আগে নিয়ে নেবে। অথবা এই যে এখানে ক্লিক করলেই, এই যে এখানে ক্লিক করলেই দেখবেন সে আব্দুর রহিমকে রহিম আব্দুর নিয়ে যাবে। যেখানে ক্লিক করলেই দেখেন এই যে আব্দুর রহিম হয়ে গেছে রহিম আব্দুর, যেটা আমাদের রেফারেন্সিং এর জন্য প্রয়োজন। তাহলে পূর্ণ নাম লিখে ওখানে ক্লিক করলেই এই যে আমরা আব্দুর রহিম, তাহলে টাইটেল দিলাম, অথর দিলাম। আব্দুর রহিম বইটা লিখছে কত সালে? 2021 সালে, দিয়ে দিলাম 2021। আচ্ছা, এরপর যদি ওই আর্টিকেলের কোনো তথ্য আপনার কাছে এভেলেবেল থাকে, যেমন ওই আর্টিকেলের কয় নাম্বার পেজ থেকে তথ্য নিছেন আপনি, বা ওই আর্টিকেলের ভলিউম নাম্বার কত, এগুলো থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। ইউআরএলটা থাকলে ইউআরএলটা দেবেন। অর্থাৎ একটা রেফারেন্স যেটাকে আগের 3টা পদ্ধতিতে অ্যাড করা যাচ্ছে না, সেটাকে আপনি চাইলে ম্যানুয়ালি অ্যাড করতে পারবেন। আপনি চাইলে সেটাকে ম্যানুয়ালি সেই রেফারেন্সটাকে এন্ট্রি দিতে পারবেন, এবং আমাদের মাঝে মাঝে এটা প্রয়োজন হবে, বিশেষ করে বিভিন্ন রিপোর্টের ক্ষেত্রে। আপনি হয়তো বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডেঙ্গু রিপোর্ট জোটেরও নিতে পারতেছেন না, স্ক্যান করতে পারতেছেন না, আপনি ম্যানুয়ালি এখানে যাবেন, এই যে ম্যানুয়ালি এখানে যাবেন। যাওয়ার পর এটা কি, এটা একটা রিপোর্ট, এই রিপোর্টে ক্লিক করবেন। রিপোর্টে ক্লিক করে এবার ধরেন রিপোর্টের টাইটেলের নাম হয়তো ডেঙ্গু আউটব্রেক। ধরেন এই যে ডেঙ্গু আউটব্রেক ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে, বা ডেঙ্গু আউটব্রেক অফ 2025। কথার কথা রিপোর্টের নাম ছিল এইটা। রিপোর্টটা লিখছে কে? এই যে অথরের এখানে ফুল নামে গিয়ে আমি লিখে দেবো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ডাব্লিউএইচও লিখলাম, ধরেন ডাব্লিউএইচও। ঠিক আছে, তারপর রিপোর্টটা কত সালে, সাল সাল লিখে দিলাম, এটা 2025 সালের রিপোর্ট, 25 সালের।
এরপর কয় নাম্বার পেজ থেকে আমি ইনপুট নিচ্ছি তাহলে পেজের নাম লিখতে পারি, ইউআরএল থাকলে ইউআরএল দিতে পারি। ঠিক আছে, মানে যেই যে তথ্যগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো দেবেন। তার মানে কি, এই ম্যানুয়াল রেফারেন্সিং এন্ট্রিটা আমরা এই জন্যই করি, যেহেতু পুরো কাজটা সফটওয়্যার দিয়ে করবো। এই জন্য আগের তিনটা মেথডে যে আর্টিকেলগুলো অ্যাড হবে না, সেগুলোকে ম্যানুয়ালি, সেগুলোর ইনফোগুলো শুধু ইনফোগুলো অ্যাড দিলে হবে, আর্টিকেলটা অ্যাড দেওয়া লাগবে না। এই গেল আমাদের আর্টিকেল এন্ট্রি করার কাজ। এই গেল আমাদের মানে ক্লাসের একটা অংশ, যে আর্টিকেল আমরা এইভাবে এন্ট্রি করব। আর্টিকেলটা আমরা এইভাবে এন্ট্রি করব, ঠিক আছে। এইবার হচ্ছে আমরা ফার্দার কাজগুলো কিভাবে করবেন সেইটা দেখাচ্ছি, হ্যাঁ। ফার্দার কাজগুলো কিরকম দেখাচ্ছি দেখেন। এখন খেয়াল করেন কিন্তু ভালো ভালো করে। এখন মূল কাজ হলো রেফারেন্সিং করা। এইটাই আমরা জোটোরো দিয়ে, জোটোরো মূলত কাজ করবো রেফারেন্সিং এর জন্য, কিন্তু কিছু এক্সট্রা কিছু ফিচার আছে। এক্সট্রা ফিচার মানে রেফারেন্সিং যে ম্যানেজার সফটওয়্যার, এটা দিয়ে আপনি বাড়তি কিছু কাজ করতে পারবেন। সেই বাড়তি কাজগুলো আমি 10 মিনিটে দেখাচ্ছি, কারো কারো খুবই হেল্প হবে এগুলা, আর কারো কারো হয়তো লাগবেও না। বাড়তি কাজগুলো দেখাচ্ছি, এরপর আমরা রেফারেন্সিং এর কাজে আবার ফেরত যাচ্ছি। বাড়তি কাজগুলো হলো, অনেক সময় আমরা বিভিন্ন প্রফেসরের সাথে কাজ করতে গেলে আমাদেরকে ইন্ডেক্সিং করতে দেয়। ইন্ডেক্সিং মানে হচ্ছে যে, মনে করে সে আপনাকে 100টা আর্টিকেল দিয়ে বলল যে এই 100টা আর্টিকেলের অথর, ইয়ার, টাইটেল, ডিওআই, জার্নালের নাম, পাবলিশারের নাম, এগুলোকে আলাদা আলাদা একটা এক্সেল শিট করতে। মানে প্রাথমিকভাবে বিভিন্ন প্রফেসর, বিশেষ করে আগের প্রফেসররা আমাদেরকে এই টাইপের ইন্ডেক্সিং এর কাজ দেয়। তা আমরাও করি কি, প্রত্যেকটা আর্টিকেল ওপেন করে করে প্রত্যেকটা আর্টিকেলের টাইটেল আলাদা করি, আর সাল আলাদা করি। এই কাজগুলো করতে আমাদের 3-4 দিন সময় চলে যায়। 200 আর্টিকেলে করতে অনেক সময় লাগে, 100টা আর্টিকেলে করতে অনেক সময় লাগে। আপনি চাইলে এটা এক ক্লিকেই করতে পারেন। কিভাবে দেখেন, আপনার যে আর্টিকেলগুলো আপনি অলরেডি জোটোতে অ্যাড করছেন, আপনি কন্ট্রোল অল দিবেন, ঠিক আছে। যদি ক্যাপস লক ওপেন থাকে, ক্যাপস লক বন্ধ করে রাখবেন, মানে বড় হাতের অক্ষরটা বন্ধ করে রাখবেন। যে কন্ট্রোল অল দিবেন, কন্ট্রোল অল দিয়ে এবার যদি আপনি রাইট ক্লিক করেন, রাইট ক্লিক, লেখা আছে কি, জেনারেট রিপোর্ট ফ্রম আইটেম। জেনারেট রিপোর্ট ফ্রম আইটেম যদি আপনি ক্লিক করেন, আপনার একটু খেয়াল খেয়াল করুন। এখন দেখেন, প্রত্যেকটা আর্টিকেলের অথর, ডেট, টাইটেল, ইউআরএল, এর প্রত্যেকটা আর্টিকেলের যে ইন্ডেক্সিং যে বিষয়টা, মানে আর্টিকেলকে তালিকাভুক্তি করা বা রেডি করা, এই জিনিসটা কিন্তু এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দেখেন প্রত্যেকটা আর্টিকেলের টাইটেল, অথর, ইয়ার, এগুলো আমরা অটোমেটিক পেয়ে গেছি, ঠিক আছে। এই যে অনেক সময় এই ঘরটা বড় আসে, বড় আসলে একটু ছোট করে নেবেন, তাহলে আপনার স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট হবে। এই যে প্রত্যেকটা আর্টিকেল, তাহলে দেখেন এই ইন্ডেক্সিং এর কাজটা, এটা করতে আমাদের হয়তো 10 ঘন্টা লাগতো, 5 ঘন্টা লাগতো, এটা আমরা 1 মিনিটে পারতেছি। অনেকে বলতে আমরা এটা প্রিন্ট করবো, কিভাবে প্রিন্ট করা যাবে, আমরা ফাইলে ক্লিক করলে, পিডিএফ আকারে আউট করতে চাইলে প্রিন্টে ক্লিক করবেন। প্রিন্টে ক্লিক করে এবার আবার প্রিন্টে ক্লিক করবেন, দেখবেন আপনি কোনো একটা নাম দিয়ে এটা আপনি আপনার ল্যাপটপে এটাকে আপনি সেভ করতে পারবেন। যে কোনো একটা নাম দিয়ে আপনি এটাকে সেভ করে নিলে হবে, ঠিক আছে। এই, তাহলে দেখেন এই ইন্ডেক্সিং এর কাজটা আপনি জোটোরো দিয়ে দ্রুত করতে পারবেন, ঠিক আছে। এই ইন্ডেক্সিং এর কাজটা আপনি জোটোরো দিয়ে দ্রুত করতে পারবেন, এক। 2 নম্বর হচ্ছে, অনেক সময় প্রফেসররা হচ্ছে এটাকে এক্সেল শিটে চায়, তাই না। মানে সে এক্সেল শিটে চায় যে আমি সবার সব অথর, সব জার্নাল, সব ইয়ে আলাদা একটা এক্সেল শিটে আমাদের কাছে চাইতে পারে। তো সেটার জন্য আমরা এই যে মার্ক থাকা অবস্থায়, মানে মার্ক করে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর লেখা আছে এক্সপোর্ট আইটেম, দেখেন রাইট ক্লিক করার পরে লেখা আছে এক্সপোর্ট আইটেম। এক্সপোর্ট আইটেমে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলা ভার্সন আছে। এখানে লেখা আছে যে সিএস সিএসভি সিএসভি ফরম্যাটে যাবেন, সিএসভি ফরম্যাটে গিয়ে দেন ওকে ক্লিক করবেন, ওকে। এই ওকে ক্লিক করলে আপনাকে আপনার ল্যাপটপের ভেতরে নিয়ে যাবে। আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কোন কোন নাম দিয়ে এটা সেভ করতে চান, কোনো একটা নাম দিয়ে এটাকে আপনি সেভ করবেন। এই যে আমি এখন সেভ করলাম, মানে প্রত্যেকটা আর্টিকেলের মেটা ডাটার এক্সেল ফাইলটা আমি আউট করলাম। এরপর এক্সেল ফাইলটা ওপেন করবেন। ওপেন করলে একটু ইজি বিজি লাগবে, আমি বলতেছি কিভাবে কি করবেন। এই যে আমি প্রত্যেকটা আর্টিকেলের মেটা ডাটাকে ওপেন করলাম। এখন ওপেন করার পর একটা কিন্তু হিজি বিজি একটা ফাইল আপনাদের সামনে দেখা যাচ্ছে, তাই তাই না। একটা হিজি বিজি ফাইল কিন্তু আপনাদের সামনে দেখা যাচ্ছে। আমি এটা ঠিক করতেছি। আচ্ছা, ইজিবিজি ফাইলটা ঠিক তো আপনার নিজেরাই করতে পারবেন। এটা কমান্ড দিয়েও করা যায় এমনি। এই যে প্রথমে আমি এটা কেটে দিলাম, এটা দরকার নেই। এই যে প্রথম হচ্ছে যে আইটেম টাইপ, আপনি যে বিভিন্ন আর্টিকেল থেকে তথ্য নিচ্ছেন, এগুলো কি আর্টিকেল না বুক না ওয়েব পেজ। এটা হচ্ছে পাবলিকেশন ইয়ার। এই যে পাবলিকেশন ইয়ারটা আমরা এখানে পেয়ে গেলাম। এরপর লেখা আছে অথর, এই যে অথরের ঘরটা। তারপর টাইটেলের যে ঘরটা, টাইটেলের ঘরটা, এই যে টাইটেলের ঘর, ঠিক আছে। তারপর এগুলো যে তথ্যগুলো আমরা নিছি, সেগুলো কোন কোন জার্নালে পাবলিশ হয়েছে, জার্নাল গুলার নাম দেখেন। এই যে জার্নাল গুলার নাম,
এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি নিজে যদি 50টা আর্টিকেল ডাউনলোড করেন, সেই আর্টিকেলগুলো যে জার্নালে পাবলিশ হয়েছে এগুলো তো আপনার জন্য পটেনশিয়াল জার্নাল, তাই না? আচ্ছা, আইএসবিএন নাম্বার, আইএসএসএন, এগুলো আসলে লাগে না খুব একটা, অত দরকার নেই। ডিওআইটা রাখলে রাখতে পারেন, না রাখলে নাই। ইউআরএলটা রাখতে পারেন, প্রফেসররা বলে অনেক সময় যে ইউআরএল সহ রাখতে, এটা প্রমাণ আর কি, ঠিক আছে? এই যে আমি আগের ব্যাচে বলছি, আমাদের ব্যাচে কয়েকজনই ডেনমার্কে পড়েন, ওনারা এবার থিজিস করতেছে। তা আমি ওনাদেরকে বলছি যে আপনারা অবশ্যই প্রফেসরকে কাজ করে ফাইল যখন দেবেন তখন জোটেরও ফাইলটাও দিয়ে দিন। জোটেরও ফাইলটা দিয়ে দিলে সুবিধা হলো কি, তখন উনি বুঝতে পারবে যে না, এরা তো আসলেই কাজ করতেছে, মানে এরা রিয়েল কাজ করতেছে, এদের কাছে ফাইলটাও আছে, ওরা যে কাজ করছে কাজের ফাইলটাও কিন্তু তাদের তাদের কাছে আছে। ঠিক আছে, এই আর কি। বাকি ঘরগুলো লাগবে না, এগুলো এমনি কেটে দিলে হবে, এগুলো র্যান্ডম ঘর, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি যেটা বললাম, দেখেন এই যে এখন একটা ফাইল কিন্তু ইন্ডেক্সিং হয়ে গেছে না, আইটেম টাইপ, পাবলিকেশন ইয়ার, অথর, টাইটেল, সব কিন্তু আমরা ইজিলি এখানে পেয়ে যাচ্ছি। তো এই কাজটা জোটেরো দিয়ে আপনারা মানে 1 2 দিয়ে করে ফেলতে পারবেন। এগুলো হচ্ছে জোটেরোর বাড়তি কাজ, আমি একটা একটা করে বলছি। আচ্ছা, যেমন ধরুন আমার এই জোটেরো ফাইলটা আমি আমার প্রফেসরকে দিতে চাই। প্রফেসর যেন তার জোটেরো যে সফটওয়্যারে ঢুকলেই যেন এই ফোল্ডারটা পায়, মানে আমি আমার এই ফোল্ডারটা আমার প্রফেসরকে দিতে চাই, তিনি যেন তার পিসিতে ঢুকলে আমার এই ফোল্ডারটা পায়। সেটা কিভাবে? এই যে আবার রাইট রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পর লেখা আছে এক্সপোর্ট আইটেম। এক্সপোর্ট আইটেমে ক্লিক করলাম, এক্সপোর্ট আইটেমে ক্লিক করলাম। এক্সপোর্ট আইটেমে ক্লিক করার পরে এরপর হচ্ছে যে লেখা আছে জোটেরো আরডিএফ। এই জোটেরো আরডিএফ মানে দেখেন, আমার কাছে একটা গান যদি MP4 ফরম্যাটে থাকে, আমি আপনাকে দিলে আপনি সেটা দেখতে পারবেন, কারণ আপনার মোবাইলও MP4 ফরম্যাটটা সাপোর্ট করে। এখন আপনি জোটেরো ইউজ করেন, আমি জোটেরো ইউজ করি, আমি যদি এই যে জোটেরো আরডিএফ ফাইলটা এখান থেকে আউট করে আপনাকে এই জোটেরো আরডিএফ ফাইলটা দেই, আপনি জাস্ট এই ফাইলটা ওপেন করলে আপনার পিসিতেও এরকম একটা ফোল্ডার পেয়ে পেয়ে যাবেন, যেখানে সবগুলা ফাইল থাকবে, তার মেটাডাটা থাকবে। মানে কাউকে যদি আমরা আমাদের জোটেরো ফাইল দিতে চাই, তাহলে সেটাকে আর জোটেরও আরডিএফ ফরম্যাটে দেওয়া লাগবে। ঠিক আছে, এই গেল এটা। আচ্ছা, এগুলো হলো জোটেরোর কিছু বাড়তি ফাংশন যেগুলো আমাদের টুকটাক কাজে লাগবে। আরেকটা হলো যে কাউকে হচ্ছে শেয়ার করা, মানে যেমন দেখুন আমার এই অ্যাকাউন্টে সাথে এই যে দুইজনের কিন্তু ইয়ে আছে, শেয়ার আছে, মানে দুইজনের এই যে মাসুদ সাদাত, তবে যে মোর্শেদ আলমের আরেকটা অ্যাকাউন্ট, আমি কিন্তু ওদের সব পিডিএফ আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, ওদের সব পিডিএফ আমি দেখতে পাচ্ছি, মানে আরো দুজন ইউজারের পিডিএফ আমি দেখতে পাচ্ছি। মানে আপনি যদি আপনার জোটোরোর অ্যাক্সেস দিতে পারবেন চাইলে অন্যদেরকে, কিভাবে অ্যাক্সেস দেবেন? জোটোরোর ওয়েবসাইটে ঢুকে দেখুন, এই যে জোটোরোর ওয়েবসাইটে ঢুকলে যাদের অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট না থাকলে কিন্তু আবার হবে না, হ্যাঁ। জোটোরোর ওয়েবসাইটে ঢুকেই আপনারা দেখবেন লেখা আছে গ্রুপস। এই গ্রুপসে ক্লিক করবেন, গ্রুপস। এই গ্রুপসে ক্লিক করে এই যে আপনি এখানে লেখা আছে যে যাদের অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট করা কিন্তু ফ্রি, এই লেখা আছে নিউ গ্রুপ। এই নিউ গ্রুপে ক্লিক করে আপনি যেমন আমি একটু আগে অ্যাকাউন্ট খুলছি মোরশেদ _729 নামে। তো আপনি যাকে অ্যাক্সেস দিতে চান যাকে অ্যাক্সেস দিতে চান তার ইউজার নেমটা দেবেন। যাকে অ্যাক্সেস দিচ্ছেন তার ইউজার নেমটা দিয়ে ক্রিয়েট গ্রুপে ক্লিক করলে হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ আপনি যদি আপনার জোটোর অ্যাক্সেস কাউকে দিতে চান যে তার জোটোতে ঢুকলে আপনার ফাইলগুলো দেখতে পাবে, তাহলে জোটোর ওয়েবসাইটে ঢুকে গ্রুপ অপশনে গিয়ে আপনি চাইলে আরেকজনকে অ্যাক্সেস দিতে পারবেন। এইটাও একটা বাড়তি অপশন, ঠিক আছে? ওকে, এরপর আমরা আরো আরো ফাংশনে যাই, দেখেন একটু অপেক্ষা করি। আমি খুব ধীরে সুস্থে দেখাচ্ছি যেন এখানে সবাই যেন বুঝতে পারে। আমি জানি যে এটা হয়তো অনেকের জন্য একটু বিরক্তিকর যে বিষয়গুলো বারবার শোনা, কিন্তু আমরা চাই যে যারা নতুন আপনারা যেন বুঝতে পারেন। ওকে, এবার আরেকটা বড় বিষয় হলো, জোটোরোকে আমরা চাইলে পিডিএফ রিডার হিসাবে ব্যবহার করতে পারি। জোটোরোকে আমরা চাইলে পিডিএফ রিডার হিসাবে ব্যবহার করতে পারি, এবং জোটোরোর অনেক ফাংশন আছে। যেমন কোনো একটা আর্টিকেলের সাথে আপনি নোট রাখতে চান, যেমন এই আর্টিকেলটা ভালো বা এই আর্টিকেলটা মেথডের জন্য ভালো, এরকম যে কোনো আর্টিকেলের নামের সাথে আপনি চাইলে নোট দিতে পারবেন। নোট, নোট দিতে হলে যে কোনো আর্টিকেলের নামের উপর ক্লিক করে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর লেখা আছে অ্যাড নোট। অ্যাড নোটে ক্লিক করবেন। এবার অ্যাড নোটে ক্লিক করে আপনি হয়তো বললেন যে গুড ফর ইন্ট্রোডাকশন। আপনি হয়তো এই আর্টিকেলটা ইন্ট্রোডাকশন লেখার কাজের জন্য আপনি রাখছেন, আপনি এখানে গুড ফর ইন্ট্রোডাকশন লিখলেন। এটা হচ্ছে আর্টিকেলের নামের সাথে এই নোটটা থাকবে, ঠিক আছে? গুড ফর ইন্ট্রোডাকশন, আপনি চাইলে এটাকে আবার বোল্ড টোল্ড এগুলো করতে পারবেন। আচ্ছা, এরকম প্রত্যেকটা আর্টিকেলের নামের সাথে আপনি নোট দিতে পারবেন। আবার আর্টিকেলের গুলাকে আপনি এখানে ইয়ারলি সাজাইতে পারবেন, মানে যে 25, মানে আপনি যে আর্টিকেল গুলো ডাউনলোড করছেন, আপনি যদি মন চায় যে দেখি আমার আর্টিকেল গুলো কত সাল থেকে কত সালে, তা আমরা এই যে ইয়ার শর্ট বাই দিলে কিন্তু ইয়ারলি এটা এখানে দেখা দেখা যাবে। বা ক্রিয়েটরের এখানে গিয়ে আপনি যদি ABCD সিরিয়ালে চান,
অথরদের নাম অনুযায়ী আপনাকে কিন্তু আর্টিকেল গুলো দেখাবে। এগুলা কমন কাজ, এগুলা আস্তে আস্তে মানে করতে করতে বুঝবেন, এটা তেমন কোনো ঘটনা না। আচ্ছা, তো আমি যেটা জেনেছিলাম যে জোটেরোকে পিডিএফ রিডার হিসাবে ব্যবহার করা যাবে কিভাবে। যে কোনো জোটেরোতে ডাবল ক্লিক করবেন, হ্যাঁ। দু একজন হাত তুলছেন, হয়তো প্রশ্ন আছে। কিন্তু আমার ধারণা প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন হচ্ছে যে কন্টেন্টের ভেতরেই। যেমন আমি কোনো একটা আর্টিকেলে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর আর্টিকেলটা ওপেন হলো, দেখেন এই যে আর্টিকেলটা এখানে ওপেন হলো। ঠিক আছে। এখন পিডিএফ রিডারের কাজ কি, আমরা যখন নর্মালি আমরা যখন একটা বই পড়ি, আমরা কোথাও হাইলাইট করি, কোথাও আন্ডারলাইন করি, কোথাও নোট করি। এই কাজটাই জোটোর দিয়ে করা যায়। যেমন ধরেন আপনি এই আর্টিকেলটা পড়তে বসছেন, আপনি হয়তো পিএইচডি করতেছেন, আর্টিকেল গুলা দীর্ঘদিন ধরে আপনার এখানে আছে, এক সময় আপনি লিখতে গেলে আপনার কাজে লাগবে, কিন্তু এই যে আপনি পড়তে গিয়ে একটা লাইন গুরুত্বপূর্ণ মনে হলো সেটাকে হাইলাইট করা, এই কাজটা এখানে পারবেন কিভাবে। দেখেন এই যে আমি এখানে হাইলাইট করতে চাই, যেমন আমার হয়তো এই লাইনটা ভাল লাগছে, হ্যাঁ, এই লাইনটা ভাল লাগছে, আমি এটা হাইলাইট করে দিলাম। আমার হয়তো বিশ্বরাত, আমার হয়তো ধরেন এই ইনফোটা ভাল লাগছে, আমি এটাকে হাইলাইট করে দিলাম। আপনি চাইলে অন্য কালারেও হাইলাইট করতে পারবেন, আপনি যদি চান অন্য কালারও হাইলাইট করতে পারবেন। যেমন আমি এই যে অন্য কালার যদি বেছে নিই ব্লু, এখন দেখেন আমার হাইলাইট গুলো ব্লু কালারে হবে, এই যে হাইলাইট গুলো ব্লু কালারে হবে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে হাইলাইটিং এর কাজটা জোটের দিয়ে করা যাবে। আন্ডারলাইনের কাজটাও করা যাবে। ধরেন এই কোনো একটা লাইন আমি বললাম, এই যে এটা আন্ডারলাইন করে রাখলাম। আন্ডারলাইন, যে আমরা যেমন ম্যানুয়ালি কাজ করতে গেলে যেমন আমরা আন্ডারলাইন করে রাখি, এখানেও আপনি হয়তো এই আর্টিকেলটা, আমরা তো অবশ্যই আর্টিকেলগুলো বারবার পড়ি, পড়ে পড়ে তথ্য নেই। আপনি এখন দিয়ে আন্ডারলাইন করে রাখেন, পরে আপনি যখন কাজ করতে যাবেন তখন আপনি এই লাইনটা দেখে বুঝবো যে হ্যাঁ আমার এটা দরকারি, আমি এটা থেকে কাজ করব। ঠিক আছে, ঠিক আছে। এই আমি আন্ডারলাইন করে নিলাম। এরপর নোট দিতে পারবেন, নোট। নোট মানে আমরা ধরেন কোনো একটা লাইন পড়ে যদি বলে হ্যাঁ এটা আমার হয়তো ইন্ট্রোডাকশনের জন্য কাজে লাগবে, এটা আমার লিটারেচার রিভিউর জন্য লাগবে, তাহলে আমরা এই যে নোটের জায়গায় এখানে এই যে লেখা আছে অ্যাড কমেন্ট, আমি হয়তো লিখে দিলাম ইন্ট্রো, এই পার্টটা আমার ইন্ট্রোর জন্য লাগবে, এই পার্টটা আমার লিটারেচার রিভিউর জন্য লাগবে, এরকম আমরা নোট দিতে পারবো। আর আরেকটা হলো যারা এখানে টিচার বিভিন্ন জায়গায় ক্লাস নেন, আপনাদের হয়তো মানে ওই যে ক্লাসে যখন আমরা দেখেন একটা ডকুমেন্ট যখন দেখাই, তখন এই যে আমি আজকেরটাই দেখাই, মনে করেন আমি যখন আপনাদেরকে শীট গুলো দেখাই, অনেক সময় এটাকে ড্রয়িং করা লাগে। তো ড্রয়িং করা ই করা এগুলো কেমনে করবেন, এই যে এখানে ড্রয়িং এর একটা অপশন আছে, এই যে ড্র। আমি হয়তো বললাম যে এই যে আর্টিকেল ডাউনলোড করবেন, তখন আমি এই যে ডাউনলোড গোল করে দিলাম, এটা টিক চিহ্ন দেওয়া যায়। এতে মানে আপনি হচ্ছে যে আমরা যারা ক্লাস নেই তাদের জন্য এটা একটা ভালো ফিচার আর কি, যে কোনো একটা ডকুমেন্টকে ব্লার করা, তারপর কালার করা, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, এটা হচ্ছে জোটোরোটাকে আপনারা চাইলে অ্যাজ এ পিডিএফ রিডার হিসেবে ব্যবহার করতে পারবেন, তাহলে আপনার পিসিতে আর বাড়তি পিডিএফ রিডার লাগবে না। এবং এই জোটোরোটাতে আপনারা যখন মানে বিভিন্ন আর্টিকেল যে পড়বেন, বিভিন্ন মুডেও কিন্তু পড়তে পারবেন। ঠিক আছে, এখানে এই যে আপনারা দেখবেন যে এখানে লেখা আছে ভিউ, এই ভিউতে গিয়ে আপনি জোটোরোটা কোন কোন মুডে পড়বেন, কোন ফন্ট সাইজ কেমন হবে, তারপরে যে স্প্লিট ভার্টিক্যালি, স্প্লিট হরিজন্টালি, এরকম অনেকগুলো অপশন আছে, যে অপশনগুলো আপনারা ব্যবহার করে রিয়েল একটা পিডিএফ রিডারের যে মজাটা, সেই মজাটা আপনি কিন্তু নিতে পারবেন। ঠিক ঠিক আছে। তা আমি আহ, এগুলো আর বেশি দেখাতে চাই চাই না। এটা জাস্ট হচ্ছে দেখানো হচ্ছে যে আপনারা জটিলটাকে যেন পিডিএফ রিডার হিসেবে ব্যবহার করতে পারেন, এতটুকুই হচ্ছে আমার উদ্দেশ্য। আপনার নিজের মতো করে পরবর্তীতে যখন আপনারা সময় পাবেন তখন আপনারা এগুলা দেখে নিন। ঠিক আছে, এই আর কি। তো আমি আহ, আগের মতো নিয়ে যাই। তো এই হলো জোটোরোর পিডিএফ রিডার যে অপশনটা, সেইটার কাজ। এর বাইরে জোটোরো টুলস নামক অপশনে গেলে দেখবেন প্লাগ ইন নামক একটা বিষয় আছে, প্লাগ ইন। এই প্লাগ ইনটা এখনো অতটা ভালোভাবে কাজ করে না, কিন্তু এটা ভবিষ্যতের জন্য। প্লাগ ইন মানে যে, যেমন ধরুন জোটোরোর সাথে বাইরের কোনো কিছুকে কানেক্ট করা। যেমন জোটোরোর একটা সাইটেশন প্লাগইন আছে, যদি প্লাগইনটা এখন কাজ করে না ভার্সন 7-এ, এটা হয়তো ওরা আবার ঠিক করে ফেলবে, প্রত্যেকটা আর্টিকেলে তখন সাইটেশনটা দেখা যায় এই প্লাগইনটা অ্যাড করলে। প্লাগইনের কাজ আমরা দেখাচ্ছি না, এগুলো আস্তে আস্তে বুঝবেন। এরকম বিভিন্ন নিত্য নতুন প্লাগইন আছে যেটা আপনারা ইউজ করতে পারেন। আচ্ছা, জোটোরোর একটা ভালো দিক হলো, ধরেন কোনো একটা আর্টিকেল আপনি পড়তে গিয়ে আপনার মনে হলো যে আর্টিকেলের সাইটেশন কত, আপনারা জাস্ট সেই আর্টিকেলটার গায়ের উপর ক্লিক করে আপনাদের মাউসটাকে ডান দিকে দেখবেন লেখা আছে লোকেট, লোকেটে ক্লিক করবেন। এই লোকেটে ক্লিক করার পর লেখা আছে গুগল স্কলার। যে কোনো আর্টিকেলকে যদি আপনি দেখতে চান তার সাইটেশন কত, ওই যে ডান দিকে লোকেটে ক্লিক করে গুগল স্কলারে ক্লিক করবেন। গুগল স্কলারে ক্লিক করলে আপনাকে সাথে সাথে সে হচ্ছে আর্টিকেলটার গুগল স্কলারে নিয়ে যাবে এবং বলে দেবে যে সেই আর্টিকেলের সাইটেশন কত, এই যে সাইটেড বাই 37, সাইটেড বাই 37। তাহলে দেখুন সে কিন্তু আপনাকে এখানেও নিয়ে যাচ্ছে। তাহলে এটাও কিন্তু একটা বাড়তি অপশন, যে আমরা জটিল যখন আমরা ইউজ করব তখন আমরা যে কোনো আর্টিকেল সাইটেশন আমরা ইনস্ট্যান্টলি
দেখতে পারবো। ঠিক আছে। এগুলো হচ্ছে যে বাড়তি ফিচার, যেটা আপনারা ইউজ করতে করতে এমনিও পারতেন। আমি জাস্ট হচ্ছে আমি দেখাই দিলাম। ঠিক আছে। আরেকটা হলো যে যেগুলো আরো যারা অ্যাডভান্স তাদের জন্য কোন একটা আর্টিকেল পড়তে গেলেন, আবার আরেকটা আর্টিকেল পড়তে গিয়ে মনে হলো যে এইটা এটার সাথে রিলেটেড, তো যে আর্টিকেল গুলো একে অপরের সাথে রিলেটেড তাহলে সেগুলোর তালিকাও রাখতে রাখতে পারেন। এখানে রিলেটেড নামে একটা অপশন আছে। কোন আর্টিকেলটা এটার সাথে রিলেটেড এটা কিন্তু আপনি চাইলে এখান থেকে আবার ঠিক করতে পারবেন যে হ্যাঁ এই এই আর্টিকেলটা এটার সাথে রিলেটেড। তখন ওই এই আর্টিকেলটা যখন আমরা ওপেন ওপেন করি তখন আমাদেরকে দেখায় যে হ্যাঁ এই আর্টিকেলটা এটার সাথে রিলেটেড। ঠিক আছে। তো এই হলো আর কি বিষয়, যে এগুলা বাড়তি ফাংশন আপনাদেরকে কত আনন্দ দেবে কিন্তু এখনই হয়তো লাগবে না। ঠিক আছে। এইবার আমরা আমাদের মূল ফাংশনে যাই। মূল ফাংশন কি? এটা হলো জোটেওরা আমাদেরকে রেফারেন্সিং এর কাজ করে দেবে। এইটাই হচ্ছে আমাদের মূল ফাংশন। ঠিক আছে। এই মূল ফাংশনে যাওয়ার জন্য আমরা একটা খালি একটা ইয়ে নিলাম, এমএস ওয়ার্ড ফাইল নিলাম। এখন আমরা দেখব যে জোটেরো আমাদেরকে কিভাবে রেফারেন্সিং এর কাজটা করে দেয়। একটু চ্যাট বক্সে জানান তো আপনারা ক্লাসটা খুব ইজিলি বুঝতে পারতেছেন কিনা বলেন তো। কেউ প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করতে হবে, আমরা একটু পরে প্রশ্ন নেব। ক্লাসটা কি আমরা ইজিলি বুঝতে পারতেছি আমরা? ওকে। ঠিক আছে ঠিক আছে, আশা করি আমরা বুঝতেছি কেমন। আমি যতটা ইজিলি সম্ভব বোঝানোর চেষ্টা করতেছি। সেম জিনিস দেখবেন ইউটিউবে 2-3 ঘন্টার ভিডিও আছে কিন্তু ঘুরে ফিরে আসলে একই জিনিস। ওকে। তো এইবার আমরা আমাদের মূল কাজ, যে এটা আমাদের রেফারেন্সিং এর কাজ করতে পারে কিনা সেটা আমরা দেখব। এখন একটা কথা আপনাদেরকে বলতে খেয়াল নাই, জোটোরো থেকে যখনই কোনো ওয়েবসাইট ক্লিপিং করবেন, ওয়েবসাইট ক্লিপিং, তখন অবশ্যই জোটোরো যেন ওপেন থাকে, মানে জোটোরোতে ওই ফোল্ডারটা যেন ওপেন থাকে। অনেকেই এই ভুলটা করেন যে জোটোরো বন্ধ, ওই ওয়েব ওয়েব ক্লিপিং করেন, মানে জোটোরো কানেক্টর দিয়ে ওয়েবসাইট থেকে তথ্য আনেন। অনেকে যেটা করেন, জোটোরো কানেক্টর থেকে, মানে জোটোরো কানেক্টর দিয়ে ওয়েবসাইট থেকে তথ্য আনেন, বলেন ভাই তথ্য তো অ্যাড হয় না। তথ্য অ্যাড হইতে হলে অবশ্যই জোটোরোতে আপনার ওই ফোল্ডারটা কিন্তু ওপেন থাকতে হবে। এটা কিন্তু সবসময় মাথায় রাখেন। ঠিক আছে। নাহলে কিন্তু ওপেন হবে না। যাই হোক, আমরা এখন একটা এমএস ওয়ার্ডে গেলাম। এই এমএস ওয়ার্ডে গিয়ে, আচ্ছা এখন খেয়াল করুন, আমাদের তো জোটোরোটা হচ্ছে সফটওয়্যার আলাদা, আর আমরা কাজ করবো এমএস ওয়ার্ডে, অনলাইন বা অফলাইন যে ভার্সনে হোক। তো তার মানে কি আমাদের জোটোরোর সাথে তো এমএস ওয়ার্ডের কানেকশন থাকতে হবে। দেখুন আমি যেই মাত্র আমি এমএস ওয়ার্ডটা ওপেন করছি, আমার এমএস ওয়ার্ডে জোটেরো নামক একটা জায়গা চলে আসছে। দেখেন আমার এমএস ওয়ার্ডে জোটেরো নামক একটা জায়গা চলে আসছে, এই যে জোটেরো। আমার এমএস ওয়ার্ডে জোটেরো নামক একটা জায়গা চলে আসছে। আপনারাও যারা জোটেরো ইনস্টল করবেন, জোটেরো ইনস্টল করার সাথে সাথে আপনাদের পিসি একবার রিস্টার্ট দিলেই, জোটেরো ইনস্টল করার সাথে সাথে আপনাদের ল্যাপটপ বা পিসি একবার রিস্টার্ট দিলে দেখবেন আপনাদের এমএস ওয়ার্ডে জোটেরো নামক একটা জায়গা চলে আসছে। এই যে জোটেরো, এই শব্দটা এখানে চলে আসছে, অটোমেটিক চলে আসবে। মানে এটা এমএস ওয়ার্ডে অফলাইনেও আসবে। এমনকি যারা এমএস ওয়ার্ডের অনলাইন ভার্সনও ব্যবহার করবেন, যেমন দেখেন আমি জোটেরোটা জাস্ট ইনস্টল করছি, আমার এমএস ওয়ার্ডে কিন্তু চলে আসছে। এমনকি আমার যে এমএস ওয়ার্ডের যে অনলাইন ভার্সন, যেটা মানে গুগল ডক যেটা আর কি, গুগল ডকে যারা লেখালেখি করেন, আমি যখন গুগল ডকটাও ওপেন করি, এই গুগল ডকেও আমি দেখবো জোটেরো নামক একটা চিহ্ন চলে চলে আসছে, মানে জোটেরো চিহ্নটা চলে আসছে। ঠিক আছে। মানে এটা দুই জায়গাতে হবে, যে যেখানে কাজ করতে চান কোনো সমস্যা নাই। যাই হোক আমি যেখানে ছিলাম, তো জোটেরোটা ইনস্টল করে পিসি রিস্টার্ট দিলে দেখবেন এই জোটেরো চিহ্নটা চলে আসছে। ওকে। এইবার আমরা দেখি আমরা কিভাবে কাজটা করব। এবার আমরা দেখি কেমন। ওকে। যেমন ধরুন এই আর্টিকেলটা, এই যে নলেজ অ্যাটিটিউড অ্যান্ড প্র্যাকটিস, এই আর্টিকেল থেকে আমরা একটা লাইন আমাদের গবেষণায় নিচ্ছি। খেয়াল খেয়াল করুন, এই আর্টিকেল থেকে আমরা আমাদের গবেষণায় একটা তথ্য নিচ্ছি। আচ্ছা, একটা তথ্য নিলাম, এই আর্টিকেল থেকে নিলাম। খেয়াল খেয়াল করুন কিভাবে রেফারেন্সিং করি। খুবই মনোযোগ দিয়ে খেয়াল করবেন, কারণ এগুলো আপনাদেরকে পুরা একটা সময় ভোগাবে। আবার আপনাদেরকে ভোগালে ঘুরে ফিরে আমাদেরকে নক দেবে, যেটা আমাদের জন্য কষ্টকর। এই জন্য ক্লাসে ভালো করে শিখে ফেলাই ভালো। তাহলে আপনাদের কষ্ট কম, আমাদের কষ্ট কম। ঠিক আছে। আচ্ছা, যেমন আমরা একটা আর্টিকেল থেকে নিলাম, একটা আর্টিকেল থেকে নিলাম, নেওয়ার পর কিন্তু প্যারাফ্রেজ করা লাগে। আগামী ক্লাস হবে প্যারাফ্রেজিং নিয়ে। আচ্ছা আমরা এখন রেফারেন্সিংটা একটু দেখি। একটা আর্টিকেল আমরা একটা জায়গা থেকে নিলাম, এটাকে আমরা ন্যারেটিভ বা প্যারেন্থেটিক্যাল সাইটেশন করতে হবে, তাই না? ন্যারেটিভ বা প্যারেন্থেটিক্যাল সাইটেশন আমাদের করতে হবে। আচ্ছা কেমনে করব? দেখেন, এই যে এখানে লেখা আছে না জোটেরো, এই যেখানে লেখা ছিল জোটেরো, তো প্রথমবার ডকুমেন্ট প্রেফারেন্সে গিয়ে কোন স্টাইলে রেফারেন্সিং করতে চান এটা ঠিক ঠিক করে দেবেন। ডকুমেন্ট প্রেফারেন্সে গিয়ে প্রথমবার প্রথমবার ঠিক করে দিবেন কোন স্টাইলে রেফারেন্সিং করতে চান।
যেমন আমি এপি তে করতে চাই, এপি ঠিক করে দেবো, ভ্যানকুভার হলে ভ্যানকুভার, হার্ভার্ড হলে হার্ভার্ড, আইট্রিপলি হলে আইট্রিপলি। অথবা অনেকে বলতে পারেন ভাই এখানে তো রেফারেন্সিং স্টাইল আছে মাত্র 25টা, কিন্তু আপনি তো বলছেন 10,000 স্টাইল আছে। তো দেখেন এখানে লেখা আছে ম্যানেজ স্টাইল। ম্যানেজ স্টাইলে ক্লিক করবেন। ম্যানেজ স্টাইলে ক্লিক করলে আপনাকে আরো ভিতরে নিয়ে যাবে। এরপর দেখবেন লেখা আছে গেট এডিশনাল স্টাইল। এই গেট এডিশনাল স্টাইলে ক্লিক করবেন। এই গেট এডিশনাল স্টাইলে ক্লিক করলে এইবার আপনাকে দেখেন টোটাল 10,558টা রেফারেন্সিং স্টাইল দেখাচ্ছে। আপনার যে স্টাইলটা ভালো লাগে যদি ওই 20টার মধ্যে না থাকে, বাই ডিফল্ট যে 20টা দেখায় ওই 20টার মধ্যে না থাকলে আপনি এখানে জাস্ট ক্লিক করলেই ওইটা সামনে চলে চলে আসবে, ওই 20টার মধ্যে অ্যাড হয়ে যাবে। এছাড়া যার সাবজেক্ট যেটা এখানে ক্লিক করলে দেখবেন ওই সাবজেক্ট রিলেটেড গুলো চলে আসবে। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে এপিএ, ভ্যানকুভার, হার্ভার্ড, তারপর হচ্ছে যে এমএলএ বা শিকাগো, আইত্রিপলি, নেচার, এগুলাই আমাদের বেশি লাগবে। ঠিক আছে, আমি জাস্ট দেখালাম যে অপশন আছে। এটা কাটতে হলে এই ঘরটাকে একটু ছোট করে এবার ক্রসে দিয়ে দিলাম। আচ্ছা, তার মানে আমি যেটা বললাম যে প্রথমবার আমাদেরকে স্টাইল ঠিক করে দিতে হবে কোন স্টাইলে আমি রেফারেন্সিং করতে চাই। আমি প্রথমবার ঠিক করে দিলাম যে আমি এপিএ তে করতে চাই। দেন আমি অন্যগুলাও দেখাচ্ছি। আমি এপিএ তে করতে চাই, দিলাম এপিএ তে, ওকে। প্রথমবার ঠিক করে দেওয়া লাগবে আর কি। আচ্ছা, এবার আমার মাউস এই যে এখানে রেখে অ্যাড সাইটেশনে ক্লিক করলাম। দেখেন অ্যাড সাইটেশনে ক্লিক করলাম। অ্যাড সাজেশনে ক্লিক করার পর দেখেন আমি যেই আর্টিকেলটা একটু আগে যে আর্টিকেল থেকে লাইনটা নিলাম সেই আর্টিকেলটা আমাকে শো করতে দেখেন। এই যে নলেজ অ্যাটিটিউড প্র্যাকটিস, এই আর্টিকেলটা আমাকে, এই আর্টিকেলটা আমাকে শো শো করতেছে। আমি এই আর্টিকেলটাতে ক্লিক করলাম, ক্লিক করে এন্টার দিলাম, সাথে সাথে আমাদের ইনটেক্স সাইটেশন হয়ে গেল। আমরা কি দেখতে পাচ্ছি? একটু ধৈর্য ধরে আর 10টা মিনিট দেখি। আমাদের কিন্তু ইনটেক্স সাইটেশনটা হয়ে গেল। আমরা কি দেখতে পাচ্ছি? আচ্ছা, ইনটেক্স সাইটেশনটা হয়ে গেল। ওকে, এবার আমরা আরেকটা আর্টিকেলে যাই। দেখুন একটু ভালো ভালো করে কিন্তু বিষয়গুলো দেখুন। আচ্ছা, আমরা আরেকটা আর্টিকেলে যাই। আরেকটা আর্টিকেল হচ্ছে এইটা। ডাবল ক্লিক করলাম, আর্টিকেলের ভেতরে গেল আরেকটা কাইন্ডলি আর্টিকেল। আবার একটু দেখান। জি জি জি। কাইন্ডলি আবার একটু দেখান। হ্যাঁ, আবার না, আরো 3বার দেখাবো। আচ্ছা, খেয়াল করুন। আমরা এই যে আরেকটা আর্টিকেলে গেলাম, সেই আর্টিকেল থেকে ধরেন আমরা একটা লাইন নিলাম। একটা লাইন আমরা নিলাম, কন্ট্রোল সি, লাইনটা নিলাম। আমি সবগুলা বিকল্প কিন্তু দেখাবো, হ্যাঁ, মানে ব্যতিক্রম গুলো দেখাবো। আচ্ছা, এটাকে আমরা ইনটেক্স সাইটেশন করবো। এবার আর্টিকেল, আর্টিকেল কোনটা খেয়াল রাখিনি, এই যে সরি, এই যে আর্টিকেলের নাম ছিল কি, এই যে নলেজ অ্যাওয়ারনেস অ্যান্ড প্রিভেনশন। আর এটা ইমাম হুসাইন উনার উনার আর্টিকেল, ঠিক আছে। আচ্ছা, তার মানে আমাদের এমএস ওয়ার্ডে গিয়ে আবার যদি সাইটেশনে ক্লিক করি তাহলে দেখেন আমাদেরকে এই আর্টিকেলটাই আগে দেখাবে। এই যে নলেজ অ্যাওয়ারনেস প্রিভেনশন, এই যে এই আর্টিকেলটা ইমাম হুসাইন, এই যে হুসাইন এটল আর্টিকেলটা দেখাচ্ছে। আমি ওকে দিয়ে দিলাম। অথবা আপনি চাইলে যে ভেতরে ঢুকে, এই যে ভেতরে ঢুকে মানে ক্লাসিক ভিউতে ঢুকে ওই যে ইমাম হুসাইন, তাহলে আপনি দেখেন কোথায় আছে ইমাম হুসাইন। এই যে, এই যে ইমাম হুসাইন, হুসাইন এটল, এই আর্টিকেলটা। এবার আমি ওকে দিলাম, ওকে দিলেও হবে। অর্থাৎ ওখান থেকেও হবে, ভিতরে ঢুকে দিলেও কিন্তু হবে। আমরা দুইটা ইনটেক্স সাইটেশন করলাম। দুইটা ইনটেক্স সাইটেশন আমরা করলাম। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে যে ভাই, যদি এবার আমি যদি এই ইনফো থেকে তথ্য নিই, যেমন ধরেন এই আর্টিকেলটা তথ্য নিছে 14 নাম্বার রেফারেন্স থেকে, বা এই আর্টিকেলটা তথ্য নিছে 13 নাম্বার রেফারেন্স থেকে, আমি যদি এখন এই তথ্যটা নিই তখন কি করবো? দেখেন, এই যে আমি একটা ইনফো নিলাম, এই আর্টিকেলের ভেতরে 13 নাম্বার রেফারেন্স কে বলেন তো, আমরা কি 13 নাম্বার রেফারেন্স কে সাইট করব না এই আর্টিকেলটাকে সাইট 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 করবো বলেন তো? মানে স্ক্রিনের আর্টিকেলটাকে সাইট করবো নাকি 13 নাম্বার রেফারেন্স কে সাইট করবো? যদি আমরা এই দুইটা লাইন নিই, চ্যাট বক্সে জানান তো দেখি আমরা কাকে সাইট করব। 13 নং আর্টিকেলকে, রাইট, 13 নং আর্টিকেল। কারণ কি? কারণ তথ্যটা হয়েছে 13 নং আর্টিকেলের, তথ্যটা হয়েছে 13 নং আর্টিকেলের, সোজা সোজা কথা। এখন প্রশ্ন হলো 13 নং আর্টিকেলে যদি আপনি কাজ করতে চান মানে অ্যাড করতে চান তাহলে তো 13 নং আর্টিকেলকে অবশ্যই, 13 নং আর্টিকেলকে অবশ্যই আমাদের জটিলতাকে এন্ট্রি করতে হবে, তাই না? এই যে এখানে 13 নং যে আর্টিকেলটা আছে, এই 13 নং আর্টিকেলকে ডাউনলোড করে হোক বা 13 নং আর্টিকেলের ডিইউআই নাম্বারটা কপি করে হোক, মানে যেভাবেই হোক, এই 13 নং আর্টিকেলটাকে, 13 নাম্বার আর্টিকেলটাকে আমাদের আগে জটিলতা এন্ট্রি করতে হবে। এটার, এই আর্টিকেলের নাম লিখে গুগলে সার্চ করলে আর্টিকেল ডাউনলোড করতে পারবেন, বা ওয়েব কানেক্টরের মাধ্যমে পারবেন, বা ডিইউআই এর মাধ্যমে পারবেন, যেইভাবে পারেন। প্রথম কাজ হলো আগে 13 নং যে আর্টিকেলটা, সেই আর্টিকেলটাকে আমাদের এন্ট্রি করা। কেমনে এন্ট্রি করবো? এই যে ডিইউআই নাম্বার দিলাম, ডিইউআই নাম্বার দেওয়ার সাথে সাথে দেখেন এই যে 13 নং যে আর্টিকেল, সেই আর্টিকেলটা কিন্তু এখানে চলে চলে আসছে। এইবার আমি যদি আমার এমএস ওয়ার্ডে যাই, এমএস ওয়ার্ডে গিয়ে আমি যদি অ্যাড সাইটেশনে ক্লিক করি, অ্যাড সাইটেশনে ক্লিক করতে কিন্তু 13 নং আর্টিকেলটি আমি পেয়ে গেলাম শুরুতেই। এবার আমি ইন্টার দিলাম, সে আমাকে ইনটেক্স সাইটেশন করে দিল। তাহলে আশা করি এটাও বুঝছেন যে আমি পাইলাম রহিমের পেপারে
রহিম পেলো করিমের ব্যাপারে, তাহলে করিমের ব্যাপারটাকে সাইড করবেন। আচ্ছা, এতক্ষণ আমরা যা দেখলাম সব হলো প্যারেন্থেটিক্যাল সাইটেশন, সব হলো প্যারেন্থেটিক্যাল সাইটেশন। এইবার আমরা ন্যারেটিভ সাইটেশন করব, সেটাও বুঝেন। আচ্ছা, ন্যারেটিভ সাইটেশন করব কিভাবে দেখেন। আমরা আরেকটা আর্টিকেল ওপেন করি। আহ, তা আমরা কি বুঝতেছি একটু চ্যাট বক্সে একটু জানাই তো। আমি কিন্তু আমার দিক থেকে এটাই আমার হাইস্ট লিমিট, যে এর চাইতে ইজি করে আমি জানি না। মানে অন্তত আমি বুঝাতে পারবো পারবো কিনা। এটা একটা সফটওয়্যার, এটা আমরা শিখতে অনেক স্ট্রাগল করছি। তো আমি চেষ্টা করতেছি যতটা ইজিলি বোঝানো যায়, মানে আমার যেন আর ফার্দার আপনাদের পিছিয়ে কষ্ট করা না না লাগে। আচ্ছা, এবার আমরা ন্যারেটিভ সাইটেশন করবো, ঠিক আছে, ন্যারেটিভ। আচ্ছা, আমি জাস্ট একটা আর্টিকেল আবার ওপেন করি। ধরুন এখানে এই যে আরেকটা আর্টিকেল, এই যে পাতিল, পাতিল এট অল, এই আর্টিকেলটা আমি ওপেন করতেছি। আর্টিকেলটা যেহেতু আমরা পিডিএফ এর মাধ্যমে অ্যাড করি নাই, আর্টিকেলটা আমাদের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। আচ্ছা, ধরেন এই আর্টিকেলটা, হ্যাঁ, তো এই আর্টিকেল থেকে আমি একটা লাইন নিলাম, আমার গবেষণা আর্টিকেল থেকে একটা লাইন নিলাম। ধরেন এই লাইনটা নিলাম। আচ্ছা, এই লাইনটা নিলাম। আচ্ছা, এখন আমরা কিন্তু ন্যারেটিভ করব, দেখেন ন্যারেটিভটা কিন্তু মনোযোগ দেখেন। ন্যারেটিভ রেফারেন্সিং করব, আমরা জানি যে ন্যারেটিভ করতে গেলে এটা আমাদের লিঙ্কে আর ভার্ব লাগে। আর শুধুমাত্র ব্র্যাকেটের ভেতরে, শুধুমাত্র ব্র্যাকেটের ভেতরেই আমাদের এটা হয়, মানে সালটা হয় আর কি। ঠিক আছে, আমরা কোন আর্টিকেল থেকে ইনফো নিয়েছি আর্টিকেলটার নাম খেয়াল রাখেন কিন্তু। আর্টিকেল নাম ছিল যে ফেয়ারনেস ড্রিভেন, এই আর্টিকেলটা আর কি। ঠিক আছে, ফেয়ারনেস ড্রিভেন এই আর্টিকেলটা। আচ্ছা, সেটা আমরা কি করব, নেগেটিভ সাইটেশন করব। তো নেগেটিভ সাইটেশন করতে হলে এই যে এখানে লেখা আছে অ্যাড সাইটেশন, অ্যাড সাইটেশনে ক্লিক করবেন, অ্যাড সাইটেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে সবসময় নেগেটিভ সাইটেশন করতে হলে ভিতরে যাবেন, ভিতরে যাবেন, এই যে ভিতরে যাবেন, ক্লাসিক ভিতরে যাবেন, ক্লাসিক ভিউ। ক্লাসিক ভিউতে যাওয়ার পরে কোন আর্টিকেলটা, ওই যে ফেয়ারনেস ড্রিভেন একটা আর্টিকেল ছিল কি, ফেয়ার, এই যে ফেয়ারনেস ড্রিভেন এই আর্টিকেলটা, এই আর্টিকেলটা, ঠিক আছে, এটাকে পাতিল এট অল, পাতিল এট অল। এখন নেগেটিভ সাইটেশন দুই ভাবে করা যায় আপনাদেরকে বলি। একটা হইলো খুব সোজা, সোজা মানে এই যে পাতিল এট অলে ক্লিক করছি না, ক্লিক করে এখানে লেখা আছে শো এডিটর, শো এডিটরে ক্লিক করবেন, শো এডিটর, শো এডিটরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই দেখেন পাতিল এটল 2023, ব্র্যাকেটটা হচ্ছে পুরোটার উপরে, ব্র্যাকেটটা পুরোটার উপরে। আমাদের ব্র্যাকেট কি পুরোটার উপর হবে না শুধু সালের উপর হবে? উত্তর হচ্ছে শুধু সালের উপর হবে, তাই তাই না? মানে আমাদের এই যে পাতিল এটল, ব্র্যাকেটটা হবে সালের উপরে, 2023। পাতিল এটল 2023, মানে আমি এখন বলতে পারেন যে ভাই কেন আপনি এমএস ওয়ার্ডে নেওয়ার পরে তো ব্র্যাকেটটা চেঞ্জ করলে হইতো। উত্তর হচ্ছে না, যখন আপনি সফটওয়্যারে কাজ করবেন তখন কখনোই আপনি ম্যানুয়ালি এমএস ওয়ার্ডে রেফারেন্স এডিট করতে পারবেন না, পড়লেই সর্বনাশ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি দেখেন এখানে এই যে দিয়ে দিলাম পাতিল এটল 2023, মানে যা চেঞ্জ করার এখান থেকে করলাম। পাতিল পাতিল এটল 2023 ওকে দিলাম। এখন দেখেন যে পাতিল পাতিল এটল 2023 শো দ্যাট, বা আর একটা ভার্ব আমি যুক্ত করে দেবো আমার মতো মতো করে, ঠিক আছে, শো দ্যাট ডট ডট ডট। আচ্ছা, তাইলে আমি যেটা বললাম যে নেগেটিভ সাইটেশন আমরা এইভাবে করব। ঠিক আছে, ওই যে শো এডিটরে গিয়ে আমরা এডিট করব। আচ্ছা, এখানে আরেকটা যদি কিন্তু আছে, যদি এখানে কেউ চান যে ভাই আমি একটা স্টাইলে রেফারেন্সিং করব আর দুনিয়ার প্রায় সব স্টাইলে যেন জাম্প করতে পারে, মানে করলাম এপিএতে নিয়ে যাব, ভ্যানকুভার নিয়ে যাব, হার্ভার্ডে নিয়ে যাব, আই ত্রিপলিতে, যদি কেউ এটা চান যে এক স্টাইল থেকে আরেক স্টাইলে জাম্প করবেন, তো এই জাম্প করতে গেলে নেগেটিভ সাইটেশনটা করতে হবে ওমিট অথর দিয়ে। ওমিট অথর মানে দেখেন এই যে পাতিলে এটল 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 দিয়ে এটা কিন্তু হয়ে গেছে। যারা এপিএতে কাজ করবেন শুধু এপিএ দরকার, তাদের অন্য কিছু করা লাগবে না। আমি বলছি যারা জাম্প করতে চান যে ভাই আমি এক স্টাইলে কাজ করে দুনিয়ার সব স্টাইলে আমি জাম্প করতে চাই, অলমোস্ট সব সব স্টাইলে, তারা যেটা করবেন তাদের ক্ষেত্রে দেখাই দেই। তারা নেগেটিভ সাইটেশন করার সময় এই পাতিল এট অল কথাটা ম্যানুয়ালি লিখবেন। এই দেখেন তারা তারা কিভাবে করবেন আমি দেখাই। অ্যাড সাইটেশনে ক্লিক করবেন, ক্লিক করে লেখার ভেতরে যাবেন, এই যে ক্লাসিক ভিউতে যাবেন, ক্লাসিক ভিউ, ক্লাসিক ভিউতে গিয়ে এখানে লেখা আছে না পাতিল এটল, পাতিল এটলে ক্লিক করে লেখা আছে না অমিট অথর, অমিট অথরে ক্লিক করবেন। অমিট অথর মানে আপনি শুধুমাত্র সালটা নেবেন, অথরের নামটা নেবেন না, শুধু সালটা নেবেন, অথরের নাম নেবেন না, অথরের নাম আপনি ম্যানুয়ালি বসাবেন। দিলাম অমিট অথর। তাহলে দেখেন এখানে কি আসলো, এই যে 2023 শো দ্যাট, আমি এখানে পাতিল শব্দটা আমি নিজে লিখে দিই, পাতিল এটল, পাতিল, ঠিক আছে, এই যে পাতিল। এখন এটা এটা করার সুবিধা কি এই 2 মিনিট পরেই বুঝবেন। পাতিল এটল ডট কমা, ঠিক আছে, এই যে পাতিল এটল শো দ্যাট, এরপর আমরা একটা দিলাম। তাহলে এই হলো একটা নেগেটিভ রেফারেন্স আমরা দিলাম। নেগেটিভ রেফারেন্স দেওয়ার সময়
ওমিট অথর দিয়ে করলে এক স্টাইল থেকে আরেক স্টাইলে জাম্প করতে ইজি হয়, ঠিক আছে? আচ্ছা, এইবার ধরেন আপনি পেজ নাম্বার কখন লাগে? নর্মালি পেজ নাম্বার লাগে কারো কাছ থেকে কোটেশন বা কোনো তথ্য হুবহু নিলে আমাদের পেজ নাম্বার লাগে। কোনো তথ্য হুবহু নিলে আমাদের পেজ নাম্বার লাগে, ঠিক আছে? যেমন ধরেন এই যে বণিক অ্যাটল, এই বণিক অ্যাটলের যে পেপারটা, এই যে বণিক, রাজন বণিক, মনে করেন ওনার কোনো আর্টিকেল থেকে আমি একটা ইনফো নিলাম, ঠিক আছে? ওনার একটা আর্টিকেল থেকে আমি ইনফো দিলাম, একটা ইনফো নিলাম আমার গবেষণায়। খেয়াল করেন কিন্তু ইনফোটা যদি হুবহু নেন, মানে কোটেশন আকারে নেন বা তথ্যটা কোনো চেঞ্জ না করে হুবহু নেন, তাহলে আমাদের পেজ নিয়ম হচ্ছে পেজ নাম্বার দেওয়া লাগে। অর্থাৎ তথ্য হুবহু নিলে পেজ নাম্বার দেওয়া লাগে। তো পেজ নাম্বার কেমনে দিবেন ব্যাপারটা বুঝেন। অ্যাড সাইটেশনে ক্লিক করলাম, অ্যাড সাইটেশন। অ্যাড সাইটেশনে ক্লিক করার পরে এবার আপনাকে ক্লাসিক ভিউতে যাবে। ক্লাসিক ভিউ মানে আপনি ভেতরে চলে যাবেন। ভেতরে এটা কার? বনি ক্যাটল, তাই না? এই যে বনি ক্যাটল এটা। এইবার বনি ক্যাটলের এই লাইনটা কয় নাম্বার পেজে পাইছেন? যেমন আমি এই লাইনটা পাইছি 10 নাম্বার পেজ, দিলাম 10 নাম্বার পেজ। আমার কথা কথা বুঝছেন? দিলাম এটা 10 নাম্বার পেজ, এই যে বনি ক্যাটল 10 নাম্বার পেজ। এই যে এবার আমি ওকে দেবো। ওকে দিলে হবে কি, সে আবার দেখেন বনি ক্যাটল 2023 সাথে সাথে পেজ নাম্বারটা কিন্তু দিয়ে দিছে। সে কিন্তু নিয়ম অনুযায়ী একদম পেজ নাম্বারটা আমাকে রেডি রেডি করে দিয়ে দিছে। তাহলে আশা করি পেজ নাম্বারের বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা, এইবার ধরেন কোনো একটা লাইন, সেটা আপনি 3টা পেপারে পাইছেন, কথার কথা কোনো একটা লাইন। ধরেন এই যে বুড়িগঙ্গা নদীতে বর্জ্য দূষণের প্রধান কারণ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কারখানা, এটা আপনি 4টা আর্টিকেলে পাইছেন। এই লাইনটাকে আপনি 4টা আর্টিকেল দিয়ে রেফারেন্সিং করবেন। সেটা কিভাবে, মানে একসাথে একাধিক আর্টিকেলকে রেফারেন্সিং কিভাবে করবেন, এটা এখন দেখাচ্ছি। আবারও অ্যাড সাইটেশনে ক্লিক করবেন, আপনাকে ভেতরে নিয়ে যাবে। আপনাকে ভেতরে নিয়ে যাবে। এবার যে 4টা আর্টিকেল, আপনি তো অলরেডি ওই 4টা আর্টিকেলটা অ্যাড করে রাখেন, তাই তাই না? এই 4টা আর্টিকেল হতো এইটা, এইটা। তাহলে এই যে এখানে গিয়ে লেখা আছে মাল্টিপল সোর্স, এই মাল্টিপল সোর্সে ক্লিক করবেন। এইবার যেই 4টা আর্টিকেল আপনি এই তথ্য পাইছেন, সেই 4টা আর্টিকেলকে আপনি এদিকে দিয়ে দেবেন, ঠিক আছে? এই যে আপনি একটা একটা করে সেই 4টা আর্টিকেল আপনি দিয়ে দিবেন। 5টা হইলে 5টা, 6টাও হইতে হইতে পারে। আপনারা দেখবেন যে সিস্টেমেটিক রিভিউ করতে গেলে একটা লাইনের শেষে 8টা রেফারেন্সও হয়। আপনি যতগুলা রেফারেন্স দিয়ে দিবেন, যেগুলা এই তথ্যটা যতগুলা পেপারে পাওয়া গেছে। এবার আমি দিলাম ওকে। ওকে দেওয়ার সাথে সাথে দেখেন এই যে আব্বাস এটল, সগির এটল, সবগুলার নাম কিন্তু চলে আসছে, একদম রেফারেন্সিং স্টাইলের নিয়ম অনুযায়ী আসছে। স্টাইলের নিয়ম অনুযায়ী আসছে। এখন হ্যাঁ, যদি একটা আপু গতকালকে প্রশ্ন করছেন যে ভাই অনেক সময় সফটওয়্যার, অনেক সময় তো গুগল স্কলার ভুল ইনফো থাকে বা সফটওয়্যার নিতে যদি না পারে, যদি কোনো ইনফো সফটওয়্যার নিতে না পারে, যেমন অনেক সময় আমরা দেখি আমরা আর্টিকেল অ্যাড দেওয়ার পরে ধরেন এখানে সালটা দেখাচ্ছে না, কেন সাল দেখাচ্ছে না? কারণ নিশ্চয়ই আমি যখন এন্ট্রি করছি সালটা আসে নাই। তখন আপনি ম্যানুয়ালি সেটা ঠিক করতে হবে, মানে সফটওয়্যারে যেখানেই দুর্বলতা সেখানে আপনি কিন্তু ম্যানুয়ালি ঠিক করতে হবে, ঠিক ঠিক আছে? এগুলো সবগুলাই এডিটেবল, ম্যানুয়ালি ঠিক করতে হবে, এটা কিন্তু আমরা সবসময় মাথায় রাখবো। আচ্ছা, তা আমি যেখানে ছিলাম এটা হলো এই যে 5টা রেফারেন্সিং করলাম। আচ্ছা, এখন ধরেন অনেকে বললেন ভাই ইনটেক্স সাইটেশন তো করতেছি আর করতেছি, এই যে ইনটেক্স সাইটেশন করলাম আমরা, ইনটেক্স সাইটেশন করলাম। যে কোনো লেখালেখির শেষে লেখালেখির বেসিক ফরম্যাটিং হলো এই যে এটাকে জাস্টিফাই করা। এই যে জাস্টিফাই বাটন একটু ক্লিক করে দিন, তাহলে সুন্দর লাগবে। 1.5 দিয়ে দিন, 1.5, দেখতে একটু সুন্দর লাগবে আর কি। আর টাইমস নিউ রোমান দিয়ে দিবেন, ঠিক আছে? দেখ, এগুলা অন্য জিনিস, আমরা এগুলা অন্য সময় কভার করবো। এইবার আমরা, আমাদের কি দরকার? আবার পূর্ণাঙ্গ রেফারেন্স দরকার, তাই না? আমরা এগুলার ইনটেক্স সাইটেশন করছি, পূর্ণাঙ্গ রেফারেন্স দরকার, তাই তো? আমরা ইনটেক্স সাইটেশন করছি, পূর্ণাঙ্গ রেফারেন্স দরকার। আচ্ছা, রেফারেন্সেস, পূর্ণাঙ্গ রেফারেন্স আমাদের দরকার। এইবার খেয়াল করেন, এই যে আমার জোটেরোর এখানে, জোটেরোতে আছে শব্দ লেখা আছে না, অ্যাড বিবলিওগ্রাফি। অ্যাড বিবলিওগ্রাফিতে ক্লিক করবেন, অ্যাড বিবলিওগ্রাফি। অ্যাড বিবলিওগ্রাফিতে ক্লিক করলে সাথে সাথে একেবারে, আপনি তো এপিএ সেট করছেন, এপিএ এর নিয়ম কানুন অনুযায়ী জার্নাল রেডি আউটপুট চলে আসবে। দেখেন এই যে এপিএ এর নিয়ম কানুন অনুযায়ী একেবারে প্রত্যেকটা রেফারেন্স দেখছেন, হোসাইন পাতিল সগির থেকে শুরু করে প্রত্যেকটা রেফারেন্সের পূর্ণাঙ্গ রেফারেন্স, এপিএ এর নিয়ম কানুন। এখন আমি গত গত ক্লাসে বলছি যে জার্নাল কি বাঁকা হবে, জার্নালের নাম কি বাঁকা হবে কিনা, কোথাও দাড়ি দাড়ি হবে কিনা, ডিওয়াই নাম্বার আনতে হবে কিনা, এইটা সফটওয়্যার ডিসাইড করবে, সফটওয়্যার এনে দেবে। এবিসিডি সিরিয়াল হওয়া লাগবে কিনা, নাকি 1 2 সিরিয়াল হওয়া লাগবে, এটা আপনার মুখস্থ করার দরকার দরকার নেই। জার্নাল সে অটোমেটিক দেখেন আপনাকে এই যে এবিসিডি সিরিয়ালটা করে দিছে, একদম জার্নাল রেডি আউটপুট দিয়ে দিছে। এখন অনেকে বলতে পারেন ভাই আপনি তো এপি দেখাইছেন, ভ্যানকুভারটা দেখাইলেন না, বাই ত্রিপুলি দেখাইলেন না। ওকে, আমরা এখন ডকুমেন্ট প্রিফারেন্সে যাব। গিয়ে এবার আমি তাকে বলতেছি কি, তুমি এটাকে আই ত্রিপুলিতে নিয়ে যাও, আমার এই পুরো ডকুমেন্টটাকে এপিএ থেকে আই ত্রিপুলিতে নিয়ে যাও। দিলাম ওকে।
সাথে সাথে দেখেন তো, এই যে দেখেন, একটা লাইনের শেষে ওয়ান, লাইনের শেষে টু, লাইনের শেষে থ্রি, লাইনের শেষে ফোর, এবার আবার লাইনের শেষে একদম ওই যে মানে আই ত্রিপুলি যে স্টাইলটা, সেই স্টাইলটা দেখেন, অটোমেটিক আই 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 ত্রিপুলি স্টাইলে আউটপুট চলে চলে আসছে। তাহলে কোনো চিন্তা আছে? এবার আমরা আবার আবার ডকুমেন্টে গেলাম, কেউ বললো ভাই না আমার ভ্যান ভ্যান কোভার লাগবে। তো এই যে ভ্যান ভ্যান কোভার দিলাম, ভ্যান কোভার, এই যে আবার, এখন খেয়াল করেন এই যে ভ্যানকুভারে যেমন থাকে, ভ্যানকুভারের সব নিয়ম কানুন মেনে, দেখেন এই যে ওয়ান টু থ্রি ফোর, আবার এখানে ওয়ান টু থ্রি ফোর এই সিরিয়ালে কিন্তু চলে আসছে ভ্যানকুভারের নিয়ম অনুযায়ী। আচ্ছা, এবার যারা হাভার্ড স্টাইল বা অন্য স্টাইল তাদেরকে বলছি, হাভার্ড। তো হাভার্ড এখান থেকে আছে, হাভার্ড আছে, হাভার্ড হাভার্ড দিয়ে দেন। এই যে হাভার্ড স্টাইলটা, সরি, এপিএ, এই যে হাভার্ড আছে, হাভার্ড দিলাম, হাভার্ড ওকে। এবার দেখবেন হাভার্ডের যে নিয়ম কানুন আছে, হাভার্ড আর এপিএ কিন্তু কাছাকাছি। এই যে হাভার্ডের নিয়ম কানুন অনুযায়ী প্রত্যেকটা পূর্ণাঙ্গ রেফারেন্স হয়ে গেছে। এই যে হার্ভার্ডের নিয়ম কানুন অনুযায়ী দেখেন, প্রত্যেকটা পূর্ণাঙ্গ রেফারেন্স আউটপুট চলে আসছে। অনেকে আছেন ফুটনোট স্টাইল ইউজ করেন, মানে যেমন শিকাগো ফুটনোট স্টাইল, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নাই। এই যে শিকাগো ফুটনোট স্টাইল, স্টাইলটা ঠিক করে দিলাম, দেন আবার ওকে দিলাম। ওকে দেওয়ার সাথে সাথে, ওকে দেওয়ার সাথে সাথে, এই যে, মানে যারা ফুটনোট স্টাইল ফলো করেন, ফুটনোট স্টাইলে কিন্তু আউটপুট চলে আসছে। ঠিক আছে, ফুটনোট স্টাইলে কিন্তু ওই যে পেজের শেষে ফুটনোট, আবার শেষে আবার পূর্ণাঙ্গ রেফারেন্স, ফুটনোট স্টাইলে কিন্তু আউটপুট চলে আসছে। আপনার কিছুই করতে হবে না, সফটওয়্যারই সে অটোমেটিক করে দেবে। আবার ডকুমেন্ট প্রিপারেশনে গেলাম। এবার কেউ বললেন ভাই আমি আমেরিকান পলিটিক্যাল সায়েন্স, ওকে, আমেরিকান পলিটিক্যাল সায়েন্স, ওকে দিলাম, আমেরিকান পলিটিক্যাল সায়েন্সে হয়ে গেল। এখন দেখবেন আমেরিকান পলিটিক্যাল সায়েন্স, যেটা একদম এপি এর মতোই, আমেরিকান পলিটিক্যাল সায়েন্সের স্টাইল হয়ে হয়ে গেছে। তাহলে দেখেন, এবার বলেন গত ক্লাস যারা করছেন যে কিছু কনফিউশন ছিল, এখন ক্লিয়ার হয়েছে? আপনার নিজের এতগুলো রেফারেন্সিং স্টাইল জানার দরকার আছে? দরকার নেই, আপনি শুধু বেসিকটা জানবেন, সফটওয়্যার হচ্ছে আপনাকে বাকিটা অটোমেটিক করে দেবে। শুধু আপনি এই কিছুদিন ইউজ করলে আপনি অভ্যস্ত হয়ে যাবেন, এবং এটার মতো মজার জিনিস আর আছে? ঠিক আছে, আপনি জাস্ট এখানে যাবেন, এখানে গিয়ে আপনি স্টাইলটা একটু চেঞ্জ করবেন। এখন দেখেন এখানে আবার কিছু কথা আছে। কথা হলো, আমি আবারও বলছি, সফটওয়্যার হচ্ছে এমন যারা খাওয়াইলে সে আউটপুট দেবে। এখন আমি যদি এমএল তে আউটপুট নেই, এমএল এ মডার্ন ল্যাঙ্গুয়েজ আসবেন যারা এখানে ল্যাঙ্গুয়েজে আছেন, আমি যদি এখন দেখি এমএল তে আউটপুট দিলে আউটপুট হবে কিনা, এই যে এই এমএল এ নাইনথ এডিশন এমএল এ, দেন ওকে ক্লিক করলাম, ওকে। এখন যেই মাত্র আমি এমএল তে আউটপুট দিলাম, দেখেন শালবার্জো এটল আর কিছু নাই, হোসাইন এটল কিছু নাই, সিদ্দিক এটল কিছু নাই। তার মানে বলতে পারেন ভাই সবারটা হলো, এমএলএ টা কেন হলো না? এমএলএ হয় না এই কারণে, এমএলএ হইতে হইলে শর্ত হচ্ছে যে এমএলএ এর শর্তই হচ্ছে ইনটেক্স সাইটেশন হবে অথর এবং পেজ নাম্বার দিয়ে, অথর এবং পেজ নাম্বার দিয়ে। তা আমরা যখন রেফারেন্স গুলাকে ইনটেক্স সাইটেশন করছি, তখন কি আমরা পেজ নাম্বার এন্ট্রি করছি সবগুলার ক্ষেত্রে? শুধু একটা রেফারেন্সের ক্ষেত্রে পেজ নাম্বার দিছিলাম, আমার যতটুকু খেয়াল আছে, এই যে বনি ক্যাটল, বনি ক্যাটলের ক্ষেত্রে বলছিলাম 10 নম্বর পেজ। একটা রেফারেন্সের ক্ষেত্রে পেজ নাম্বার দিছিলাম, আর কোনো রেফারেন্সের ক্ষেত্রে পেজ নাম্বার দিয়েই দেই নাই। যেহেতু আমরা পেজ নাম্বারটা এন্ট্রি করি নাই, সে পেজ নাম্বারটা নেবে কই থেকে? তার মানে যারা এমএলএ তে আছেন, তাদের বাড়তি কাজ হলো শুধু সবগুলো রেফারেন্স এন্ট্রি করার সময় পেজ নাম্বারটা এন্ট্রি করবেন, এই। আর দেখেন আর অলমোস্ট সব স্টাইলেই কিন্তু সে জাম্প করবে। আবার যদি আমরা এপিএ তে আসতে চাই, এপিএ তে, ওকে। এবার কিছু টিপস দেই। আর তাহলে আপনারা বুঝতে পারছেন যে আমরা কোন স্টাইল শিখছি, কোনো এটা ইস্যু না। আপনি যে কোনো স্টাইলে আপনি এটাকে নিয়ে নিতে পারবেন, যে কোনো একটা স্টাইল আপনার শিখলেই হইলো, ঠিক আছে? আচ্ছা, খেয়াল রাখবেন যে কখনোই রেফারেন্স গুলাকে ম্যানুয়ালি এডিট করবেন না। কোনো কারণে আপনি দেখছেন যে ভাই এখানে তো একটা এ বেশি চলে আসছে, বি বেশি চলে আসছে, বা এখানে অথরের নামের শেষ অংশ না এসে দুই অংশে চলে আসছে, খেয়াল রাখবেন যাবতীয় যত চেঞ্জ আপনার জোটোরোর প্যানেলে গিয়ে করতে হবে। এই প্যানেলে হাত দিলে আপনার ডকুমেন্ট কিন্তু এলোমেলো হয়ে যাবে। যখনই আপনার চেঞ্জ চেঞ্জ করা দরকার, যেমন আপনার এই ডকুমেন্টটা চেঞ্জ করা দরকার, এডিট করা দরকার, আপনি এখানে লেখা আছে অ্যাড অর এডিট সাইটেশন, ওখানে গিয়ে আপনি এডিট করবেন। কখনোই আপনি এই ডকুমেন্টে গিয়ে কিন্তু এডিট করবেন না। এখানে এডিট করতে গেলে আপনার ডকুমেন্ট এলোমেলো হয়ে যাবে, কারণ এখানকার প্রত্যেকটা ডকুমেন্ট পূর্ণাঙ্গ রেফারেন্সের সাথে লিঙ্ক হয়ে আছে। আপনি যখন নিজে থেকে কিছু লিখতে লিখতে যাবেন, তখন কিন্তু এটা এলোমেলো হয়ে যাবে। তার মানে কিছু প্লাস মাইনাস করতে হলে সফটওয়্যারে গিয়েই করতে হবে। এখানে এই অ্যাড এডিট সাইটেশন কিন্তু লেখা আছে, ঠিক আছে? আবার পূর্ণাঙ্গ রেফারেন্স এডিট করতে চাইলে এখান থেকে করতে পারবেন। এই জন্যই আমাদের কাজ হলো, সবাইকে বলি, সফটওয়্যারে সবগুলাকে এন্ট্রি দেওয়ার পরে সফটওয়্যার কিন্তু সবসময় রিসার্চ আর্টিকেল, রিসার্চ বুকস এগুলাকে স্মুথলি স্ক্যান করতে পারে, কিন্তু পত্র পত্রিকার নিউজ বা কোনো রিপোর্টকে ভালো করে স্ক্যান করতে পারে না। এই জন্য ওগুলোর ক্ষেত্রে আমরা একটু কেয়ারফুলি দেখে নেব যে সফটওয়্যার চারটা তথ্য, টাইটেল, অথর, ডেট আর ইউআরএল, এই চারটা তথ্য ঠিক মতো নিতে পারছে কিনা। না পারলে ম্যানুয়ালি আগে এখানে ঠিক করবেন, এরপর
কাজ করবে না। তার মানে পুরোটাই কিন্তু আপনার হাতে। অনেকে বলে ভাই জোটেরও ইউজ করলাম, ঠিক মতো তো আসে না, অথরের জায়গায় টাইটেল চলে আসে। উত্তর হচ্ছে না, আপনি যখন ওই যে জোটেরোর ফোল্ডার বানাইছেন সেখানে আপনি অথরের জায়গায় টাইটেল হয় আপনি দিয়ে রাখছেন, বা জোটেরো ভুল করে এনে রাখছে, এই জন্যই হচ্ছে না। বলে আপনি আগেই হচ্ছে এই প্যানেলগুলো একবার চেক করে নেবেন, এই প্যানেলটা, যে প্যানেলটা ঠিক ঠিক আছে কিনা একটা একটা করে, এরপর দেখবেন আপনার কাজ স্মুথলি হয়ে যাবে। আশা করি আপনার বিষয়টা বুঝতে বুঝতে পারছেন। লাস্ট একটা টিপস বলে দিই, অনেকেই বিভিন্ন গবেষণার প্রয়োজনে যতগুলা আর্টিকেল আপনার এখানে আছে পূর্ণাঙ্গ রেফারেন্স এগুলা দরকার দরকার হয়। তো পূর্ণাঙ্গ রেফারেন্স তো কিভাবে করবো এটা দেখাইছি। পাশাপাশি যে কোনো আর্টিকেল, এই যে ধরেন আমরা আমাদের এই সবগুলো আর্টিকেলের পূর্ণাঙ্গ রেফারেন্স আমার এক ক্লিকে দরকার, কোথাও আমি তো জমা রাখবো। আমি এই যে রাইট রাইট ক্লিক করবো, রাইট ক্লিক, এরপর লেখা আছে ক্রিয়েট বিবলিওগ্রাফি ফ্রম আইটেম, ক্রিয়েট বিবলিওগ্রাফি ফ্রম আইটেম, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক ক্লিক করবেন, ক্লিক করে এবার আপনি কোন স্টাইলে পূর্ণাঙ্গ রেফারেন্সের আউটপুট পেতে চান সেই স্টাইলটা টিক করে কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করবেন। কপি টু ক্লিপবোর্ড মানেই এটা কপি হয়ে যাবে। এবার আপনি জাস্ট, এটা এটা বাড়তি, এটা কিন্তু মনে না রাখলেও চলবে, এটা একেবারেই বাড়তি নলেজ। জাস্ট হচ্ছে এখানে অনেকে আছেন যদি কোনো কারণে জোটোরোটা এমএস ওয়ার্ডে আপনার না আসে, তাহলে ইনটেক সাইটেশন হাতে কইরা এই পূর্ণাঙ্গ রেফারেন্স এভাবে নিয়ে নিতে পারবেন আর কি। ঠিক আছে, শেষে যদিও এটা বাড়তি, এটা মনে রাখলে, এটা আগের ব্যাচও দেখাই নাই, মনে না নিলেও চলবে। তাইলে এইগুলো জোটোরো এ টু জেড। এখন দেখেন এই জোটোরো নিয়ে অনলাইনে আপনি 9 ঘন্টার ভিডিও পাবেন, 30 মিনিটের ভিডিও পাবেন, ঘুরে ফিরে একই জিনিস, এখানে আর কোনো ফাংশনই নাই বলতে বলতে গেলে, এই ঘুরে ফিরে এগুলাই। ঠিক ঠিক আছে। তো এইবার আমরা প্রশ্নগুলো নেব। আমার ধারণা দ্বিতীয় সেশনটা আজকে বেশি স্মুথ হয়েছে। প্রথম সেশনে একটু আমার নেট কানেকশন ইস্যু ইস্যু ছিল, আবার বাইরে একটু আওয়াজ ছিল, একটু দেরি, মানে প্রথম সেশনটা তো স্মুথ ছিল না। আমি দ্বিতীয় সেশনের ভিডিওটাই আমি দিয়ে দেব। এইবার আমরা প্রশ্ন করি, প্রশ্ন করা বেলা অবশ্যই আজকের ক্লাস রিলেটেড, এটা কিন্তু মাস্ট বলবেন। ল্যাটেকেও জোটারও ইউজ করা যায়, এটা ইউটিউবে সার্চ করলে সিস্টেম দেখবেন। ল্যাটেকে দেখবেন যে RIS নামে একটা জিনিস আছে। তো জোটারও এটা ইউটিউবে সার্চ করলে দেখবেন কিভাবে ইউজ করতে হয়। আবার ওয়ার্ডের ভার্সনে ইউজ করা যায়, সেটাও আমি দেখাইছি। এবার আমরা একটা একটা করে প্রশ্ন নেই। প্রশ্ন। সালাম আলাইকুম। জি। সালাম। ভাই, ভাইজান, এই যে আপনি যে কমান্ড দিতেছেন ঠিকই, কিন্তু কমান্ডের সাথে সাথে তো আর আসতেছে না, একটু লেটে আসতেছে, হ্যাঁ, যার জন্য বুঝতে সমস্যা হচ্ছে, প্র্যাকটিক্যালি খুব ধরতে পারতেছি না। খুব লেট না ভাই, মাত্র 2-3 সেকেন্ড লেট হয়। আমি কিন্তু আমার এখানে এই যে আরেকটা মোবাইলে আমি কিন্তু স্ক্রিনটা অন করে রাখি, যাদের নেট কানেকশন স্মুথ 2-3 সেকেন্ডেই কিন্তু সিঙ্ক হয়ে যায়। মানে আমি এই যে এখন কতক্ষণ। আমরা তো ধরেন এতটা এক্সপার্ট না, আমরা না না, একসাথে অনেক দেখাইলে বুঝতে শফিল পারি না। ভাই, শফিল ভাই, আপনি জি। এই ইস্যুটা আগের দিনও তুলছেন আমার সাথে, কিন্তু আরেকটা মোবাইলে একই সাথে কিন্তু ক্লাসটা, মানে আমি অন্য ইউজার হিসেবে জয়েন করেও দেখি যে স্ক্রিনটা সিঙ্ক হয় কিনা। এটা 1-2 সেকেন্ড ডিলে হয়, কিন্তু আপনার যদি বেশি ডিলে হয় বুঝতে পারবো আপনার ডিভাইসে বা নেটওয়ার্কে ইস্যু আছে। মানে আমার কি, আমি কিন্তু অল টাইম আমি কিন্তু আরেকটা ডিভাইসে ক্লাসটা ওপেন করে রাখি, মানে সিঙ্কটা ঠিক মতো হয় কিনা সেটা দেখার জন্য। আমার কথা বুঝছেন? আচ্ছা যেটা জি, আপনার ইস্যুটা কাইন্ডলি একটু হচ্ছেই, এটা একটু একটু কাইন্ডলি বলেন, ভুলে গেছি এই যে ফোল্ডারটা কিভাবে করব, যেটা ফোল্ডারটা। ফোল্ডারটা কি, মানে ফোল্ডার থেকে কিভাবে ফাইল আনবেন জোটেরোতে? যে ফোল্ডারটা খুলবো কেমনে, একটু কাইন্ডলি 2 মিনিট, 1 মিনিট। ফোল্ডারটা ইনস্টল করব, এই যে ফাইল আমি কিন্তু ক্লিক করে। বারবার কিন্তু মুখে বলছি যে মাই লাইব্রেরিতে, যে আপনি এই যে এখন স্ক্রিনে দেখতে পাবেন, এই যে মাই লাইব্রেরিতে গিয়ে রাইট ক্লিক করে জি নিউ কালেকশন, মাই লাইব্রেরিতে গিয়ে রাইট ক্লিক করে জি নিউ জি জি জি, মাই লাইব্রেরি থেকে নিউ কালেকশন করব। নিউ কালেকশন ক্লিক করলে ফোল্ডারের নাম দিয়ে অথবা ফাইলে গিয়েও নিউ কালেকশন, এই যে ফাইলে গিয়েও পারবেন। জি জি জি, মানে ওটা ঠিক আছে। জোটের হতে ওটা উইন্ডোজ ডাউনলোড করার পরে। তো ডাউনলোড না করলে আপনি এটা পাবেন জি পাবেন জি জি কোথায়? জি জি জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বুঝতে পারছেন? জি। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। জি বলুন, জি ভাইয়া আমার 3টা প্রশ্ন ছিল, একবারে করব? করুন, যদি আজকের ক্লাস রিলেটেড হয়। হ্যাঁ ভাইয়া, আজকে ক্লাস রিলেটেড। ভাইয়া জোটেরুতে কি APS 7, এটা মানে APS 7 দেখায় নাকি 6 সবসময়, এরকম কিছু, মানে আপডেটেড তো সবসময় বর্তমানে জোটেরোতে, 7 চলতেছে। সবসময় জোটেরোতে আপডেটেডটাই দেখেন। আচ্ছা ভাইয়া, আর হলো যে যখন আমি ওয়ার্ডে যাই, জটিরুতে ইয়া দেই, ইনস্ট্রাকশন দেই, তখন হলো ও কিপ সোর্স শর্টেড ফর্মে দেখায়। আপনি ভিতরে ভিতরে আমি ঢুকবেন। ওইটা কি পার্মানেন্ট ভাবে কোনোভাবে ক্লাসিক ভিউ ওইটা ওপেন করা যায়? তাহলে ওইখান থেকে আর কি জাস্ট ইনসার্ট দিতে সুবিধা হয়, না, পার্মানেন্ট ওই আপনাকে তো, ফন্টটা দেখানো কি? আপনাকে তো আপু দুটোই দেখাবে, আপনি জাস্ট হচ্ছে আপনি যে, হ্যাঁ মানে ওই ক্লিকটা না করে পার্মানেন্ট ভাবে কি কোনো দেখানোর সুযোগ আছে? কেন যে ওটা দেখালে সমস্যা কি, মানে আপনাকে আপনাকে দুটো না অপশন না, দেখাবে, মানে যে আমি যে জাস্ট কোনো একটা চুজ করবেন। একবারে অ্যাপে ঢুকে যাইতে চাচ্ছি। আমি হলো একবারে অ্যাপে আহ, ঢুকে যাইতে চাচ্ছি, এটা এরকম হলে কিছু। আপনার এটাকে কাস্টমাইজ করে নেওয়া লাগবে নিজের মতো করে আর কি, বুঝছেন?
আপনি সেটিংস থেকে অ্যাট্রাকশন, কি এরকম অপশন আছে ভাইয়া? আপনি, এটা হচ্ছে যারা ডেভেলপার ওরা পারবে। আমি মানে আমি পার্সোনালি জানি জানি না আর কি। এই যে আপনি, এটা তো বেশি কষ্ট হয় না আপু, মানে আপনার হয়তো 2 সেকেন্ড হ্যাঁ বেশি ভাইয়া। সময় লাগে, আপনি ক্লাসিক ভিউতে ঢুকে গেলেই হইলো, এই আর কি। আচ্ছা ভাইয়া, ভাইয়া আর একটা কোশ্চেন হলো যে আমি জোটেরও ইউজ করি বা এন্ডনোট ইউজ করি, সবগুলোই তো একই রকম রেফারেন্স আমাকে দিচ্ছে, আউটপুটে কিন্তু কোনো আমি সমস্যা নেই। থিসিসে আউটপুটে কোনো ডিফারেন্স নেই, কিন্তু আমি যদি আমার থিসিসে অথবা রিপোর্টে যদি জোটেরও ইউজ করি, তো আমার টিচাররা কি কোনোভাবে বুঝতে পারবে যে আমি কোন সফটওয়্যারটা ইউজ করছি, জোটেরু না এন্ডনোট বা কিছু? জোটের ইউজ করা কি অন্যায় যে এটা বুঝলে সমস্যা? না না, এটা অন্যায় না, কোথাও কিন্তু আমাদের যদি কোথাও লিখে আমাদের থাকে না। ডিসিপ্লিন থেকে যদি কোনো নির্দিষ্ট দেওয়া থাকে যে এন্ডনোটই ইউজ করতে হবে, তখন আমি কি না, জোটের কোথাও ইউজ লেখা করতে থাকে না, পারবো? রেফারেন্সের গায়ে কোথাও লেখা থাকে না এটা কোন সফটওয়্যার দিয়ে করা হয়েছে। ও আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। তারা নিজেদের সুবিধার জন্য একটা সফটওয়্যারের নাম হয়তো বলে দেয়। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আপনার হিসেব হিসাব করা দরকার, কোন ক্যালকুলেটর ইউজ করতেছেন এটা কিন্তু ইস্যু না। জি ভাইয়া। ওকে, তাপসী আপনি প্রশ্ন আসসালামু আলাইকুম। করছেন, থেকে একটু একজনের চ্যাট বক্স থেকে কভার করি। তাপসী প্রশ্ন করছে জার্নাল গুলোর ক্ষেত্রে তাদের নিজেদের কিছু রেফারেন্সিং স্টাইল থাকে, তো সমস্যা নেই, ওই স্টাইলটাই জোটোতে পাবেন। 10,000 রেফারেন্সিং স্টাইল তো এমনি এমনি হয় না, জোটোতে পাবেন আর কি, ঠিক আছে। ওকে, একজন বলছেন ক্লাসটা ইন্টারেস্টিং লেগেছে, রেফারেন্সিং স্কিলটা ডেভেলপ করতে মনে হচ্ছে টাইম লাগবে। হ্যাঁ, আস্তে আস্তে টাইম লাগবে। থ্যাঙ্কস ভাই ফর একটা মেনশন। প্রশ্ন ওকে, ছিল। জি, যিনি প্রশ্ন করতে চাইছেন প্রশ্ন করুন। ডটারের মধ্যে যদি আপনি একই লেখকের একাধিক প্রকাশনার জন্য একই সাল আর কি ব্যবহার করেন, তবে সেই আইটেমগুলোর মানে শর্টিং অর্ডার কিভাবে নির্ধারিত হবে? এটা অটোমেটিকই এবং হয়ে যাবে, অটোমেটিক, অটোমেটিক হয়ে যাবে। যদি একই অতর হয়, একই সালও হয়ে থাকে, তবুও এটা ডিওয়াই তো ভিন্ন হয়, মানে সবকিছু তো মিলবে না, টাইটেলটা তো ভিন্ন হয়, ঠিক আছে, ঠিক আছে। সেক্ষেত্রে পূর্ণাঙ্গ বিবলিওগ্রাফির অর্ডারটা জোটেরও যে রেফারেন্সিং স্টাইলে যেই নিয়ম ওই অনুযায়ী করে দেবে। ও আচ্ছা। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। আমার একটা কোশ্চেন হচ্ছে যে আমি ম্যাক ইউজ করতে চাই জটেরও, কিন্তু স্পেসিফিক কোনো সেটিংসে কোনো চেঞ্জ কি করা লাগবে? সেটিংসের ক্ষেত্রে আমি একটা ভাই জিনিস আমি খেয়াল বলি করলাম কি, যে যেমন আমি নিজেও হচ্ছে যে মানে AR M1 কিনে পর আমি সেল করে দিছি, কারণ মানে আমার কাছে মনে হচ্ছে যে আমি ওটার সাথে অভ্যস্ত না, বুঝছেন। তো আমাদের হ্যাঁ আমি জুডোরও কিন্তু উইন্ডোজে যা ম্যাকেও তা। হয়তো এখন ম্যাকের জন্য কোনো স্পেসিফিক ইস্যু থাকলে আপনি একটু ইউটিউবে ভিডিও দেখেন, মানে 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 ম্যাক ফর জোটেরও লিখে বুঝতে search করলে পারছি। হয়তো। আচ্ছা, ওটা করবেন। আরেকটা জিনিস আমি সাইটের ক্ষেত্রে দেখলাম, সেটিংসে সাইটে এসে সাইটেশন অপশনে ইনক্লুড ইউআরএল অফ পেপার আর্টিকেল ইন রেফারেন্স, এটাকে আমি টিকমার্ক করে দিয়ে রাখবো এটা আপনার নাকি ইচ্ছা, এরকম? এটা যদি আপনি দিয়ে দেন তাহলে প্রত্যেকটা ইউআরএল অটোমেটিক দিয়ে দেবে আর কি, পূর্ণাঙ্গ রেফারেন্স, ঠিক আছে। আচ্ছা, মানে এটা এটা দেওয়া বেটার কিনা? এটা না না, এটা দেওয়া লাগে না, এই আর কি। ওকে, থ্যাংক ইউ। ওকে, এক্সেল ভাই আমার লাস্ট একটা প্রশ্ন ছিল। জি। ভাই ওই যে বিভিন্ন ওয়েবসাইট থেকে যখন আমরা আর কি রেফারেন্স বা ওই সাইটেশনটা মানে করি, তখন আর কি দেখা যায় যে কোনো পাবলিকেশন আর কি ডেট মানে থাকে না। তো মানে তখন আর কি কিভাবে পাবলিকেশন মানে ডেটটা মানে পাবো যেটা বা ডেট ওই নাই, আপনি ডেটের ঘরে ওটা ম্যানুয়ালি বসাই দিবেন জাস্ট, বুঝেন নাই? মনে করেন আমি একটা ক্লিপিং করলাম, ক্লিপিং করে দেখলাম এখানে ডেটের ঘরে কিছু আসে নাই। ডেট না থাকে, তখন কি এন্ডে দিব বা তখন আমি, নো ডেট কোনো না, কিছু কি নো দিব? ডেট না, ডেট না থাকলে না নো ডেট, এন্ড ডট ডি। কিন্তু ডেট যদি থাকে কিন্তু না আনতে পারে তাহলে ডেটটা দিয়ে দিবেন। আচ্ছা, একজন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন যেটা বলা দরকার ছিল, সেটা হলো, বলছেন ভাই আপনার জটিলতে তো ইয়ার সহ দেখায়, আমাদের তো ইয়ার সহ দেখায় না। এটা হচ্ছে আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। এই যে ওই যে মানে আমাদের মাঝখানের প্যানেলে কি কি দেখাবে, মাঝখানের প্যানেলে কি কি দেখাবে এটা এখান থেকে কাস্টমাইজ করা যায়। আমি বলছি যে মাঝখানের প্যানেলে আমাকে ইয়ার দেখাইতে, ক্রিয়েটর দেখাইতে, অ্যাটাচমেন্ট দেখাইতে, এগুলো আমাকে দেখাইতে, ঠিক আছে। আপনি যেটা যেটা বলবেন ওইটা ওইটাই মাঝখানের প্যানেলে দেখাবে। এটা আপনি নিজেই কাস্টমাইজ করতে পারবেন। আমি যদি পাবলিশার দেখাইতাম তাহলে পাবলিশারের নামটাও যদি থাকে আর কি ওদের কাছে, তাহলে ওরা পাবলিশারের নামটা সহই কিন্তু দেখাইতো, ঠিক আছে, এই আর কি। তো এটা আমি নিজে যেভাবে কাস্টমাইজ করব সে ওইভাবেই আমাকে দেখাবে, এই আর কি। আচ্ছা, ওকে নুরুল, থ্যাংক ইউ। রেকর্ডিংটা কিভাবে পাবো? রেকর্ডিং তো মেইলে পাবেন, প্রতিদিন ক্লাসে তো পাচ্ছেন। আর্টিকেলের PDF কিভাবে অ্যাড করবেন, ভিডিওতে দেখানো হয়েছে, টেনে দেখলে হবে। জিনাত আপনি হাত তুলছেন, জিনাত আপনি প্রশ্ন করুন। ফারিয়া চৌধুরী আপনিও হাত তুলছেন, প্রশ্ন করুন। আহ, আপনি দেখিয়েছিলেন ওয়ার্ডে যখন আমরা রেফারেন্সিং করছিলাম তখন ওটা 1 2 ব্র্যাকেট দিয়ে চলে আসছিল, কিন্তু সুপারস্ক্রিপ্ট যখন করতে হবে সেটা কি ম্যানুয়ালি করতে হবে? না, ম্যানুয়ালি করতে হবে না, ঘুরে ফিরে একই। যে আপনি যদি কোনো কিছু এডিট করতে চান তাহলে আপনি সফটওয়্যারের প্যানেলে গিয়ে এডিট এডিট করবেন। এটা 1 2 ক্ষেত্রেও, অথর ডেটের ক্ষেত্রেও আর কি সেম নিয়ম। কিন্তু যারা আমরা
মানে ওয়ান টু মানে নাম্বারিং স্টাইলে কাজ করি, তাহলে তো আসলে নেগেটিভ সাইটেশন বলতে গেলে লাগেই না, মানে খুব রেয়ার আর কি। সেক্ষেত্রে এটা ওই জন্য অতটা লাগে না আর কি। তো যদি করতে চান তাও সেটা করতে পারবেন। কিন্তু ইনটেক্সে তো আমাকে সুপারস্ক্রিপ্ট করতে হইতে পারে, মানে যারা হুম। ভ্যানকুভার ইউজ করে তাদেরকে প্রায়ই সুপারস্ক্রিপ্ট করতে হ্যাঁ, হয়। সুপার কি, যেমন যেমন আমি বলি, যেমন ধরেন এই যে সেটা কি জোটের আমেরিকান, ভিতরে গিয়ে করতে হবে? না না, যেমন ধরেন আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন, ঠিক আছে, আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের রেফারেন্সিং গুলো সুপারস্ক্রিপ্ট হয়েই থাকে, এই যে এএমএ স্টাইল যেটা, এটা। আচ্ছা, এটা হচ্ছে অটোমেটিক, যে রেফারেন্স গুলো আছে সেগুলো সুপারস্ক্রিপ্ট অটোমেটিক হয়ে যায়। এর বাইরে আপনার প্রয়োজনে যদি আরো আরো সুপারস্ক্রিপ্ট ইউজ করতে চান, এটা আপনি এমএস ওয়ার্ডেই করবেন, জোটেরোতে না, সেগুলোর সাথে রেফারেন্সিং এর সম্পর্ক নেই। বুঝতে পারছেন? ধর আমি যদি এখানে কোথাও করতে চাই সুপারস্ক্রিপ্ট করতে করতে পারি, তো সেটা তো জোটেরোর সাথে আর সম্পর্ক নেই, আলাদা। না, যদি এই 1 to 8 ইয়া হইতো, জোটের ভিতর থেকে ক্রিয়েট হইতো, সেক্ষেত্রে তো আমাকে রেকর্ডের ভিতরে গিয়েই বলতে হবে, তাই না? না, আপনি তো বললেন যে এখানে এডিট আপনি করা যাবে না। আপনি সুপারস্ক্রিপ্ট কখন দেবেন? যখন আপনার রেফারেন্সিং স্টাইলটা সুপারস্ক্রিপ্ট সাপোর্ট করবে, তাই তো? জি, অবশ্যই। হ্যাঁ, এই যে আমি এখন এই যে সুপারস্ক্রিপ্ট গুলা, মানে যেই রেফারেন্সিং স্টাইলটা যখন আপনি সেট সেট করবেন, তখনই সেটা সুপারস্ক্রিপ্ট আকারে আসবে। আপনি ভাবতেছেন যে আপনি হয়তো কাজ করবেন আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন বা নেচার স্টাইল, যেটা সুপারস্ক্রিপ্ট ফলো করে, ওখানে ওয়ান টু গুলা ওরাই উপরে দিয়ে দেবে, জি। ঠিক আছে? আপনার নিজের করতে হবে না, এটা বাই ডিফল্ট এমনি উপরেই থাকবে, আচ্ছা। বাই ডিফল্ট সুপারস্ক্রিপ্ট না, আকারে। মাঝে মাঝে হয় যে আমার রেফারেন্সিং ভ্যানকিউভার বা এপিএস চাচ্ছে, মানে ভ্যানকিউভারে চাচ্ছে, কিন্তু ওরা বলে দিচ্ছে জার্নাল যে আমাকে সুপারস্ক্রিপ্ট ভাবে দিতে হবে। না না, তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি ওই কি করব? জার্নালের নাম, ওই যে জোটের, ওই যে এখানে যে 10,500 রেফারেন্সিং স্টাইল আছে, জি। ওই 10,500 স্টাইলে দেখবেন ওই জার্নালের নাম লিখলে ওই স্টাইলটা ওখানে এন্ট্রি করা থাকবে। আচ্ছা, তো বুঝতে পারছেন? তখন ওই ওই তখন স্টাইলটা ওখান দিলেই। থেকে এডিট করে নেবো। জিনাত, আচ্ছা, আপনি হাত ঠিক তুলছেন, প্রশ্ন করুন। আছে। জি ভাইয়া, আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে কি আমাকে? আচ্ছা, বলুন। আচ্ছা ভাইয়া, আমার প্রশ্নটা একটু জটিল। সেটা হচ্ছে, আপনি যখন সরাসরি পিডিএফ থেকে, মানে জুটের পিডিএফ থেকে যখন আমরা ওয়ার্ডে নিয়ে আসতেছি টেক্সটটা কপি করে, তখন কিন্তু ও পিডিএফ এর বা কোন সোর্স থেকে সেই লাইনটা আসতেছে সেটা দেখাচ্ছে, এবং আমরা ওটাকে ইনটেক্সট সাইটেশন হিসাবে অ্যাড করছি। এখন আমরা তো ডিরেক্ট কোনো লাইন আসলে নেই না, আমি তো আমরা বলছি সেটাকে আগামী তো আগামী আমাদের মতো ক্লাসে করে। এটা নিয়ে কথা হবে, জি বললাম না, ভাইয়া। আগামী ক্লাসটাই জি জি, প্যারাফ্রেজ ক্লাস। প্যারাফ্রেজ করে নেই। আমার কোশ্চেনটা সেখানেই, ধরেন আমি প্যারাফ্রেজ করে নিয়েছি এবং ইনটেক্সট সাইটেশনও করলাম, কিন্তু পরবর্তীতে আমি আমার কাজ কমপ্লিট, কিন্তু পরবর্তীতে আমার যদি সেই রেফারেন্সটা চেক করার প্রয়োজন হয়, আহ, তাহলে সে তখন জুটেরও আমাকে কিভাবে এখানে হেল্প করবে যে এই টেক্সটটা প্যারাফ্রেজ করা হয়েছে অমুক লেকচার, মানে অমুক পিডিএফ কেন? এর ওই লাইন থেকে? হ্যাঁ, পারবেন তো, কারণ আপনার এখানে ইনটেক্স সাইটেশন আছে না। ইনটেক্স সাইটেশনে লেখা আছে এটা হচ্ছে মোর্শেদে এটলের পেপার। আপনি আপনার জি। জটিলতে ঢুকলেই তো মোর্শেদে এটলের পেপারটা পাবেন। এখন হ্যাঁ, যদি মানে বলতে অনেক পারেন। সময়, জি, হ্যাঁ, অনেক এখন সময় হয় কি হুম। যে আমাদের ওই কিছু হয়তো বা রেফারেন্স ভুল হয়, কিছু রেফারেন্সিং আবার নতুন করে একটু রিচেক করতে হয়। তো যেটা রিচেক ভুল হয়ে গেছে, সেটাকে আমি তখন কিভাবে কারেক্ট করতে পারি? না, কারেক্ট করতে পারবেন তো। একটা আর্টিকেল কি খুব বড় যেটা পাওয়া যাবে না? একটা আর্টিকেল যদি 10 পেজের হয়, গবেষকের নিজে নিজে থাকে 3 পেজ, বাকিগুলো তো অন্যান্য আর্টিকেলের রেফারেন্স দিতে দিতে দিই। তো সেই না, তিন হ্যাঁ, সেটা তো অবশ্যই ভাইয়া, কিন্তু আমি বলতে চাচ্ছিলাম যে ধরেন ওই ইনফরমেশনটা আসলে ওই পার্টিকুলার আর্টিকেলের না, সেটা হয়তো বা আমি অনেকগুলো আর্টিকেলেরই দেখেছি না যেটা জোটের তো অলরেডি না, আছে, আমি মানে আপনাকে এটা এন্ট্রি দেয়া আছে। সহজ সমাধান দেই, আপনি ভুল না করলেই তো হ্যাঁ। হয়। মানে আপনি ভুল করেন না, যেমন আমরা আমরা হচ্ছে কখনোই রেফারেন্সিং করতে ভুল করি না। এজন্য আমাদের ফার্দার মানে ব্যাক এন্ড চেক করা লাগে না। আপনি যদি ভুল না করেন, ভুল হওয়ার চান্স চান্স আছে। যেমন আমরা জোটের যেভাবে কাজ করি, একটা আর্টিকেল ওপেন করি, সেই আর্টিকেল থেকে ইনফো নেই, ওই আর্টিকেলটাকে সাইট সাইট করি, এটা তো কখনোই ভুল হওয়ার কোনো চান্স নাই। মানে আমি বলতেছি ভুল যদি আপনি না করেন তাহলে তো হয়। আর আপনি বলতে পারেন যে ভুল যদি হয়ে যায়, ভুল যদি কিভাবে হবে? সফটওয়্যার সিস্টেমে করলে আপনি চাইলেও তো ভুল করতে পারবেন না। ভুল করলে তো ভুল আর্টিকেলটা সাইট হবে, কিন্তু আপনি তো রেফারেন্সিং যখন করছেন তার মানে আচ্ছা সত্যি তাহলে আর্টিকেলটা। মানে, জি ভাইয়া, তাহলে ওই প্যারাফ্রেজ করার পরেও আমি যদি সেটাকে রিচেক করতে চাই, তাহলে ওই মানে যেটা আমি ইনটেক্স থেকে নিয়েছি ওটা থেকে আবার ব্যাকওয়ার্ডে গেলেই ওই ওকে? ওই আর্টিকেলে গেলেই আমরা পাবো আর কি। কিন্তু আসলে আমাদের ভুল, মানে ভুল, এটা হচ্ছে ভুল হলে পরের কথা আর কি। কিন্তু আসলে ভুল হবে না আমি যদি দেখেই নিই, নেওয়ার সময় দেখে আচ্ছা। নিলে আর ভুল হবে না। আমরা তো অনেক সময় আসলে রিচেক করার সময় পাই না। ওকে, আরো যারা হাত তুলছেন আমি ওকে ভাইয়া, নতুন থ্যাংক করে ইউ। মিউট করছি, প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, বলুন জি।
ভাইয়া আমার কোশ্চেন হচ্ছে জিনাত আপুর মতোই ছিল, প্যারাফ্রেজ করলে আর কি আমাদের সাইটেশনটা আর কি করবো কিভাবে, লাইক মানে প্যারাফ্রেজ রেফারেন্সে করলে না উপর, এটা কি ডিটেক্ট প্যারাফ্রেজ করতে করলে পারবে? সাইটেশন করবেন কিভাবে তার সাথে বড় কথা হলো আগামী ক্লাসটাই হচ্ছে প্যারাফ্রেজিং নিয়ে। তো বুঝতে পারতেছেন আহ এই বিষয়গুলো আমাদের কত বেশি আলোচনা হবে। ওকে ভাইয়া, আর আরেকটা কোশ্চেন ছিল ভাইয়া, সেটা হচ্ছে একই মানে আর্টিকেল অনেক সময় আছে যে অনেক জায়গায় পাবলিশ হয়, তো এক একটা সালে হয়, তো এখন কোন না, সাল, যে কোনো একটা একই সাল দিলেই একই কি আর্টিকেল হচ্ছে? একাধিক সালে পাবলিশ হয় না, মাঝে মাঝে বইয়ের ক্ষেত্রে এডিশন গুলা চেঞ্জ হয়। বুঝতে বুঝতে হুম হুম। পারছেন? একই আর্টিকেল জি একাধিক ভাইয়া। একাধিক কিন্তু পাবলিশ হওয়ার সুযোগ নেই, বইয়ের ক্ষেত্রে এডিশন গুলা চেঞ্জ হয়। আপনি সবসময় যে এডিশন হুম থেকে আপনি তথ্য নিছেন সেই এডিশনের, মানে ওই যে আপনার জোট জোটের প্যানেলে দেখবেন লেখা থাকে এডিশন, মানে বুকসের ক্ষেত্রে ফার্স্ট হলে ফার্স্ট, সেকেন্ড হলে হুম। সেকেন্ড, থার্ড হলে থার্ড। তো ওই এডিশনের নামটা দিয়ে দেবেন আর কি, ঠিক ঠিক আছে। ওকে ভাইয়া, এবং আরেকটা যে ভাইয়া কোশ্চেন হুম, ছিল, সেটা হচ্ছে ডিওআই মানে ডিওআই নাম্বারটা, এটা অ্যাকচুয়ালি কি? এটা আমি একটু বুঝতে পারি এটা না হচ্ছে অ্যাকচুয়ালি, আপনার হোয়াট ইজ? যেমন এনআইডি কার্ড আছে, আর্টিকেলের একটা জি। এনআইডি কার্ড বলতে পারেন। একটা সংস্থা আছে, হুম, এরা দেয় ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার হচ্ছে এটার নাম। কোনো জার্নাল ডিইউআই পাইতে হলে বছরে $360 মেবি খরচ করতে হয়। এনআইডি যেমন দুনিয়ার ভালো মানুষগুলার আছে, চোরেরও আছে, ডিইউআইও এরকম ভালো খারাপ সব জার্নালেরই আছে। বুঝতে পারছেন? জি। ওকে ভাইয়া, আরো একটা ভাইয়া কোশ্চেন, লাস্ট কোশ্চেন এটা আমার, সেটা হচ্ছে যদি আমি পর পর 3টা লাইন বা 2টা লাইনে এরকম করে কি নেওয়া যাবে আর্টিকেলে, নাকি এটা এটাও এটাও একটা এটাও লাইনের এটাও এক এটাও একটা রাইট, প্যারাগ্রাফে এটা কি হবে? ভ্যালিড প্রশ্ন, এটাও আগামী ক্লাসের আলোচনা। কোটিং নামে একটা বিষয় আছে, কোটিং। এই কোটিং, প্যারাফ্রেজিং, প্লেজারিজম, আগামী ক্লাসের আলোচনা। এটা খুব দরকারি প্রশ্ন করছেন, এটা তোলা থাকুক আগামী ক্লাসের জন্য, ঠিক ঠিক আছে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে। আসসালামু আলাইকুম। জি, মিজানুর রহমান বলুন। আমার দুইটা কোশ্চেন আছে। ফার্স্টটা হচ্ছে যে ফুটনোট, যেটা রেফারেন্স আমরা ইউজ করি, তো দেখি যে 1 to 6, তারপর 4 to 7, না 4-7 পর্যন্ত এইভাবে দেওয়া থাকে, তো এটার দ্বারা আসলে কি বোঝায়? আসলে কি অনেক সময় আমরা যখন একাধিক সোর্সকে সাইট করি, দেখেন এই যে আমরা এই আর্টিকেলটা থেকে একাধিক সোর্সকে সাইট সাইট করছি, 1, 6, 7, 7, 8। এখন কোনো কোনো রেফারেন্সিং স্টাইলের নিয়ম নিয়ম হচ্ছে, কারণ আপনি এখানে 5, 6, 7, 8 এই তিনটে আর্টিকেলকে সাইট করছেন, তখন তারা 5 দিয়ে হাইফেন দিয়ে 8 দিয়ে দেয়। 5-8 মানে হচ্ছে 5, 6, 7, 8। এটা ওই রেফারেন্সিং স্টাইলের নিয়ম বলে সফটওয়্যার ওইভাবে দেখায়। আমার কথা বুঝছেন? আচ্ছা, আর আপনি আজকে হচ্ছে আহ স্টার্ট করছেন এপিএ ফরম্যাট দিয়ে। হুম। আমি যদি চাই আমি এপিএ টা স্টার্ট করবো না, ইচ্ছা আমি আপনি চেঞ্জও যে করবো না, আমি কোনো জাস্ট ফরম্যাট, ব্যাংক ওভার দিয়ে করবো। আপনি যে কোনো আমি ব্যাংক ফরম্যাট ওভার দিয়ে দিয়ে, করবো এই ক্ষেত্রে। তাহলে আমি সমস্যা কি? কি? মানে আপনি ভ্যানকুভার দিয়ে স্টার্ট করেন, সমস্যা কোথায় আর কি, আমি সেটাই বললাম। ভাই আমার কথা বুঝেন নাই, আপনি ভ্যানকুভার দিয়ে স্টার্ট করেন, ইস্যু নাই তো। ভ্যানকুভারে আমরা সেই বলছি না ইনটেক সাইটেশন কিভাবে হবে, ভ্যানকুভার দিয়ে করেন। যারা ভ্যানকুভার ইউজ করে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের নাই, মানে নেগেটিভ সাইটেশন নাই। থাকলেও সমস্যা নাই, সালের জায়গায় 1, 2, 3 এগুলো দেবেন। মানে আমি বলছি ঠিক যে আছে। ভ্যানকুভার দিয়ে করলেও নিয়মের কোনো চেঞ্জ নাই। আপনি এপিএ দিয়ে করে যেমন যে কোনো স্টাইলে জাম্প করতে পারবেন, ভ্যানকুভার দিয়ে করলেও পারবেন। ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে। আসসালামু আলাইকুম ভাইয়া, জি, শুনতে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, আমি একটা পেপার করছিলাম, তো ওইটার মধ্যে তো আমি এতদিন টিউটোরিয়াল যেহেতু ইউজ করতে পারতাম না, ম্যানুয়ালি ম্যানুয়ালি আমি করছি। করেছি কিছু। হ্যাঁ, সাইট ফার্স্ট দিয়ে কিছু করেছি। তো এটা কি সফটওয়্যার একটা ইউজ করা শুরু শুরু করলে কি প্রথম থেকে মানে পুরোটাই প্রথম জোটেরো দিয়ে কাজ, করতে হ্যাঁ, হবে? প্রথম কাজ হলো, এখন দেখো আপনার ওই কাজটাকেও আনতে চান, প্রথমে সবগুলা রেফারেন্সকে আগে জোটরোতে এন্ট্রি দিবেন, সবগুলা পেপারকে। বুঝতে বুঝতে পারছেন? আচ্ছা। এরপর জি। ওই যে সবগুলা ইনটেক্স সাইটেশনের জায়গায় জোটরো থেকে এনে এনে ইনটেক্স সাইটেশন বসাবেন, আর পূর্ণাঙ্গ রেফারেন্স গুলো অটো হয়ে যাবে। আচ্ছা, তার মানে আমি এখন অর্ধেক ম্যানুয়ালি আর অর্ধেক জটিল এভাবে তো করতে পারবো না? না না, না না। আচ্ছা, সাইট ফার্স্টের আচ্ছা, আচ্ছা, এটা নিয়ে তো আর এখন ক্লাস হচ্ছে না, কোটেশন নিয়ে তো পরের ক্লাসে কথা আগামী বলবেন বলে। ক্লাসটাই, হ্যাঁ, কোটিং এর জি, জি। ক্ষেত্রে নিয়মটা একটু ভিন্ন, আগামী ক্লাসটাই। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। আর কারো প্রশ্ন? আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি একটা ছিল ভাইয়া, আপনি এক জিনিস দেখিয়েছিলেন যে আপনি ক্লিক করলে ইন টেক্সট সাইটেশন গুলো চেঞ্জ করা যায় না, দে আর আনএডিটেবল। তো হ্যাঁ। এটা যখন আমরা কোনো প্রফেসরকে পাঠাবো, ওরাও কিন্তু বুঝতে পারবে এটা কোনো সফটওয়্যার দিয়ে বানানো, হুম, আমরা নিজেরা বানানোর করিনি। সমস্যা কি? মানে সফটওয়্যার দিয়ে তো বানানো তো ভালো, প্রফেসর যদি বুঝে আপনি ম্যানুয়ালি করছেন, সেটাই তো বরং সমস্যা।
আসসালামু আলাইকুম। না না, ফারিয়া আপু, আপনি উত্তর পাইছেন? জি, পেয়েছি, কিন্তু এখনো কিছু রয়ে গিয়েছে আর না কি। না তাদের কি এটার স্কোর থাকে না, যে কে না না, ম্যানুয়ালি করেছে আরে কে না? আপু, আপনি আপনি আসল বিষয়টা বুঝলেন না। আপনি একটা সফটওয়্যার ইউজ করছেন, তার মানে কি আপনি অবশ্যই রিসার্চের টুলস গুলো আরো বেশ ভালোভাবে জানেন। এখন তবুও যদি আপনার মনে হয় যে আপনি বরং সামনে না এগিয়ে একটু পিছনে আগাবেন, তাহলে আপনি কি করবেন? আপনি চাইলে এগুলাকে, মানে যদি আপনি চান আর কি, ঠিক আছে, এগুলাকে জি। কপি করে, মানে এগুলাকে এই হুম। যে কাট করবেন, আমি দেখাই। এই দেখেন, আমি এগুলাকে কাট করলাম, কাট করে হুম। এরপর টেক্সট অনলি পেস্ট মোডে পেস্ট টেক্স। করলাম। না না, আচ্ছা। টেক্সট অনলি মোডে পেস্ট করলাম। এখন এখন দেখেন সবগুলা রেফারেন্স ইয়ে হয়ে গেছে না, রেগুলার রেগুলার হয়ে গেছে না, এই যে হ্যাঁ। এটা হুম। হচ্ছে আর কি। কিন্তু আমরা যেটা ভাবি যে সফটওয়্যার ইউজ করলে মনে হয় আরো খারাপ। না না, সফটওয়্যার ইউজ না করলে বরং প্রফেসর বলতে পারে যে আপনি একটা রেফারেন্সিং সফটওয়্যার ইউজ করতে। আমাদের জন্য ভালো, কিন্তু কাউকে যখন পাঠাবো ফাইনাল ফরম্যাটটা যেন আনএডিটেবল হয়, সেটা আই থিংক রাখা সুবিধা ইন রিসার্চ। ও আচ্ছা আচ্ছা। ধরেন প্রপোজাল পাঠালাম বিদেশে, রাইট? তখন যদি উনি ক্লিক করে দেখে যে আমার রেফারেন্স গুলো আনএডিটেবল, যেমন ব্ল্যাক ব্ল্যাক হয়ে আছে, তখন কোনো ভাবমূর্তি না ক্ষুণ্ণ না, হবে কিনা সেটা জিজ্ঞেস তখন কেন করছি। ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে? উনি নিজেও নিশ্চয়ই কোনো না কোনো সফটওয়্যার ইউজ করেন, মানে উনি এটা বুঝতে পারবেন না, এটা আপনি কিভাবে ওয়েল, আর কি। ঠিক আছে, আরেকজন আসছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি বলুন। আমি ওয়াহিদা বলছিলাম, শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি, ক্লিয়ার। আচ্ছা, আমি আসলে আজকে ক্লাসটা মিস করে ফেলেছি। আমার আসলে আজকে ক্লাস রিলেভেন্টে কোনো প্রশ্ন নেই, শুধু বলছিলাম যে আজকের যে ক্লাসের ভিডিওটা এটা কি পাওয়া যাবে তো? কেন পাওয়া মানে যাবে এই না? জুম ক্লাসটা। মানে পাওয়া যাবে না কেন? আমি দেখলাম যে শুধু শুধু ক্লাস মেটেরিয়াল গুলো মেলে আসছে, এই ক্লাসের ভিডিওটা কি? আপু, আপনি কি দেখছেন নাকি জাস্ট মানে লিঙ্কটা দেখেই ভাবছেন যে আর ক্লাসমেট? না, আমি অ্যাকচুয়ালি মাত্রই ঢুকেছি তো, এটা চেক করার জন্য, ড্রাইভের কনফার্ম করার জন্য লিঙ্কে, হয়তো মিস করেছি। ড্রাইভের লিঙ্কে হচ্ছে ক্লিক করলেই, আমরা যে ড্রাইভ লিঙ্ক না, লিঙ্কে ক্লিক জি জি। এই যে প্রথম তিনটা লেকচারের ড্রাইভ লিঙ্ক, লিঙ্কে ক্লিক করলেই দেখবেন ভেতরে ম্যাটেরিয়ালস গুলাও আছে, ভিডিও গুলাও আছে। ঠিক আছে, না থাকার কোনো সুযোগ কি আছে? ওকে, আর কারো আচ্ছা প্রশ্ন? আচ্ছা। এই যে ভিডিও আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সালাম আলাইকুম। ওকে, আর কারো প্রশ্ন? আর কারো প্রশ্ন আছে? হ্যালো ভাইয়া। জি বলুন। জি, আপনি বললেন যে সাইটেশন গুলা মানে আমরা জোটেরো দিয়ে এডিট করলে মানে অ্যাড করলে ওইটা এডিট করা যায় না। আমি বলছি শুধু কি সাইটেশন গুলো এডিট করা যায় না, নাকি কনটেক্সট গুলো মানে এডিট করা যায় না? আর তাহলে পূর্ণাঙ্গ কি সকল রেফারেন্সটাও, কাজ? মানে সাইটেশন এবং পূর্ণাঙ্গ রেফারেন্স কোনোটাই এডিট করা যায় না। না মানে করলে তখন ওই ইয়েটা ভেঙে যায়, মানে কানেকশনটা ভেঙে যায়। বুঝতে বুঝতে পারছেন? এডিট আচ্ছা, করলে এডিট জোটেরো, করলে জোটেরো দিয়ে করতে হবে। জোটেরোর প্যানেলে গিয়ে করতে হবে আর কি। ওই যে আমি দেখাইলাম না এডিটর প্যানেল, ওখানে গিয়ে করতে হবে হ্যাঁ আর কি। হ্যাঁ এটাই বললাম। হ্যাঁ, কিন্তু রিসার্চের সময় এরকম হয় না যে আমি এই ইনফরমেশনটা এখান থেকে নিয়ে অন্য জায়গায় নিব বা অন্য আরেকটু অ্যারেঞ্জ করে সাজাবো, না না, তখন কি রেফারেন্সিং সমস্যা তো আর হবে? অ্যারেঞ্জ করে সাজানোর বিষয় থাকে না। এখন মানে আমি এটা বলি আপু, সময়। এটা সহজ সমাধানটা আসলে দিয়ে দেই। সব সমাধান হলো কি, ধরেন আপনার যদি এই প্যারাটা না থাকে যে আপনি এক স্টাইল থেকে আরেক স্টাইলে নিব, যদি আপনার এরকম আমাদের লাগে না, যেমন আমার সবসময় এই স্টাইলটা লাগে, জি জি। আপনার তাহলে আর এই লিঙ্কটা করার দরকার নেই। কাজ শেষে লিঙ্কটা ভেঙে ভেঙে ফেললে হয়, যে কাট কাট করে টেক্সট অনলি মোডে, ওই যে আপুটা বললো এটাকে টেক্সট অনলি মোডে পেস্ট করে দিলাম, এই যে লিঙ্কটা কিন্তু ভেঙে গেছে। ঠিক আছে, আপনার যদি মোটামুটি কাজটা শেষ আচ্ছা হয়ে যায়, সেক্ষেত্রে লিঙ্ক ভেঙে ফেললে আর সমস্যা নাই। লিঙ্ক থাকা না থাকা এটা কেউ দেখবেও না। কিন্তু ধরেন চলতি আচ্ছা। কাজের লিঙ্ক ভাঙলে একটু সমস্যা আর কি। কিন্তু কাজ যদি শেষ হয়ে যায়, জার্নালে জমা দেওয়া গেছে, পুরোপুরি আমার, হ্যাঁ, ভেঙেও এডিট দিতে পারে। করা হয়ে গেছে, এখন আমার ফাইনাল, তখন আমি এটা লিঙ্কটা কাট করে লিঙ্ক দিতে ভেঙে পারবো। ফেললে আর সমস্যা হবে না আর কি। ঠিক আছে, জি, জি, জি। ওকে, ঠিক আছে। আর ঠিক কারো আছে, প্রশ্ন? thank you. হ্যালো ভাইয়া। জি বলুন। হ্যালো। জি, হ্যাঁ, হচ্ছে আমরা যখন জোটেরোতে পেপার বা পিডিএফ রাখছি, পরে যদি আমার মনে হয় যে কোনো একটা পিডিএফ আমার দরকার নাই, বাদ দেওয়ার দরকার, ভালো সেক্ষেত্রে আমরা প্রশ্ন। ওই পেপারটা বাদ কিভাবে দিব ভালো প্রশ্ন করছেন। প্রথম কথা জোটেরো হলো, থেকে? বাদ দেওয়াটার কি দরকার আছে কোনো? আমি যতগুলা সাইটেশন করছি ততগুলারই তো পূর্ণাঙ্গ রেফারেন্স অটোমেটিক হচ্ছে। তার মানে আমি জি। বাদ না দিলেও মানে কোনো সমস্যা নাই। কারণ আমি হ্যাঁ, যদি মনে হয় যে আমার এটা হয়তো লাগবে না সেক্ষেত্রে। না, আমি এটাই বললাম আপু, আপনার যেটা লাগবে না এটা আপনি চাইলে ডিলিট করতে পারেন। ডিলিট তো করা যায়, ফাইলের উপর রাইট ক্লিক করলে আচ্ছা রিমুভ আছে। কিন্তু ডিলিট না করলেও আচ্ছা সমস্যা নেই, কারণ আমরা যতগুলা ইনটেক্স সাইটেশন করি ততগুলাই কিন্তু পূর্ণাঙ্গ রেফারেন্স আসে। বুঝতে পারছেন? আচ্ছা। জি জি জি। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ। আর কারো প্রশ্ন আছে?
আসসালামু ভালো আলাইকুম। প্রশ্ন হ্যাঁ, আসছে, খুব শুনতে ভালো পাচ্ছেন? প্রশ্ন আসছে। জি। হ্যাঁ, আমার কোশ্চেনটা হচ্ছিল যে আমরা যখন জটলো থেকে হচ্ছে সিএসভি করে ফাইলটা নামাবো, তখন হচ্ছে ম্যানুয়ালি ওই রাইট দিকে না সরিয়ে কোনো কিবোর্ড শর্টকাট আছে কিনা যে আছে, কিবোর্ড এক ক্লিকে শর্টকাট আছে, অল্টার HOI HOA, কিন্তু এটা মানে এখন আবার নতুন করে দেখানো লাগবে, সবসময় দেখি কাজও করে না। আপনি আমাদের রিসার্চ সেল বাংলাদেশের পেজে গেলে দেখবেন আমি দেখাইছি যে এক্সেল যে কোনো এলোমেলো ফাইলকে, এক্সেলের যে কোনো এলোমেলো ফাইলকে ঠিক করবেন কিভাবে আমাদের এই যে রিসার্চ সেল বাংলাদেশের ইয়েতে ঢুকে আমি দেখাতাম, কিন্তু শর্টকাটটা আবার ইদানিং সবসময় কাজ করেও না। যে কোনো এক্সেল এলিমেন্ট ফাইলকে কিভাবে ঠিক করবেন আমাদের এই পেজে গেলে আমি 30 সেকেন্ডের মেবি একটা ভিডিও বানাইছি, ওই ভিডিওটা একটু দেখে নিন, ঠিক আছে? যে ভিডিও সেকশনে গেলেই দেখবেন লেখা আছে যে এলোমেলো এক্সেল ফাইলকে কিভাবে ঠিক করবেন, ওই ভিডিওটা দেখে নিন, ঠিক আছে? নিচে স্ক্রল করতে করতে আচ্ছা আশা করি আচ্ছা, পেয়ে থ্যাংক যাবেন। ইউ থ্যাংক ইউ। এই যে আচ্ছা, দেখেন, এই থ্যাংক যে ইউ। এলোমেলো এক্সেল ফাইলকে গুছিয়ে ফেলুন, এই ভিডিওটা দেখে নিন, ঠিক 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 আছে? আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। আর কারো যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন।